হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যারা যুক্ত হইছো, আজকে ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমাকে একটু বলো তো, সব কিছু ঠিকঠাক আছে? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যারা যুক্ত হইছো, আমি দেখতে পাচ্ছি ফেসবুকে সব কিছু ঠিকঠাক আছে। ওয়েবসাইটে কি সব কিছু ঠিকঠাক আছে? আমাকে একটু শুরুতে জানাও। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো ছোট্ট বন্ধুরা? বহুপদী অধ্যায়ের 2 নম্বর ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকে আমাদের বহুপদী অধ্যায়ের 2 নম্বর লেকচার। প্রথম ক্লাসে আমরা কিছুই পড়ি নাই। প্রথম ক্লাসে খালি বহুপদী অধ্যায়ের একদম বেসিক জিনিসগুলো পড়ছিলাম। 1 ঘন্টা ক্লাস হয়েছিল, মনে আছে? আমরা দ্বিঘাত সমীকরণটা দেখছিলাম। দ্বিঘাত সমীকরণ থেকে মূল নির্ণয় x = -b + √b² - 4ac/2a, ওই সূত্রটা কেমনে আসছিল এটা দেখছিলাম। একদম ইজি জিনিসগুলো শিখছিলাম, তাই না? মনে আছে? একটু বলো। সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস আর 1 মিনিটের মধ্যেই শুরু করে দিব। হ্যাঁ, আমি ভালো আছি, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো। আমি ভালো আছি ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের বহুপদী অধ্যায়ের 2 নম্বর লেকচার। প্রথম ক্লাসে আমরা খুবই ইজি ইজি জিনিসপত্র পড়ছি। প্রথম ক্লাসে এমন কিছুই ছিল না যেটা তুমি বুঝতে পারবা না, তাই না? আচ্ছা, আজকে আমরা সেকেন্ড ক্লাস তাহলে শুরু করতেছি। ধরে নিচ্ছি যারা আজকে ক্লাসে লাইভে করতে আসছো সবাই প্রথম ক্লাসটা করে আসছো। তো আমাকে একটু বলো, গত ক্লাস যারা করছো এই সূত্রটা মুখস্থ হয়েছে? এই সূত্রটা মুখস্থ হয়েছে? সবাইকে মুখস্থ করতে বলছিলাম, বলো। যে x² + bx + c = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। ভাইয়া, এই দ্বিঘাত সমীকরণে কয়টা মূল আছে বলো তো? একটা দ্বিঘাত সমীকরণে মূল থাকে 2টা, ত্রিঘাত সমীকরণে 3টা, চতুর্ঘাত সমীকরণে 4টা। যততম ঘাত মানে একটা সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার ততগুলা মূল থাকে। এবং x = -b + √b² - 4ac/2a। বুঝতে পারছো? এটা মুখস্থ আছে। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো। ধরো, তোমরা কি জানো, ধরো একটা সমীকরণ এরকম যে x², খেয়াল করে দেখো, ওয়েট। ধরো একটা সমীকরণ এরকম যে x - 1² ধরো, ওয়েট, x ধরো এরকম লিখি, x² - 2x + 1 = 0। বলো তো এই সমীকরণটা সমাধান করলে x এর মান কত আসে? তোমার এইটা দিয়ে করার দরকার নাই, সূত্র দিয়ে করো। x² - 2x + 1 = 0। এটা কি লিখতে পারি পরের লাইনে? x - 1² x - 1² = 0। বর্গমূল করলে x - 1 = 0। তাইলে x = 1। ভাইয়া, মূল তো আসছে একটা। এখন আমাকে বলো তো, x এর মান আসছে 1, কিন্তু দ্বিঘাত সমীকরণে মূল কয়টা হওয়ার কথা বলো তো? এই যে x² - 2x + 1 = 0, এইটা x একটা দ্বিঘাত সমীকরণ। তো একটা দ্বিঘাত সমীকরণে x এর মান 2টা আসার কথা, তো এখানে তো একটা আসতেছে। তো এখানে কি করব? ভাইয়া, যদি কখনো এরকম হয়, দেখো হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে, তো বর্গমূল করলে তো ডান পাশে 0ই থাকে, তখন x - 1 = 0 হলে x এর ভ্যালু তো একটা না। আসলে এখানে x এর ভ্যালু একটাই 2বার আসবে। মানে মেইন জিনিসটা হচ্ছে এরকম 1,1। কে কে বুঝছো? এই যে দেখো, x এর মান একই মান 2টা আসবে, মানে এখানে x এর 2টা মূল আসলে সমান। কথা বুঝছো? এই জিনিসটাকে এইভাবে লিখতে হয় যে এখানে 2টা মূল সমান, কিন্তু 2বারই আসবে। কে কে বুঝছো? ভাইয়া, একটা সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয়, তাহলে অবশ্যই x এর মান থাকবে 2টা। তো আমরা যদি কখনো এরকম দেখি যে x এর মান তো একটা আসছে, আসলে মেইন কথা হচ্ছে এখানে একই মান 2বার আসবে। একই মান 2বার, বুঝছো? লিখতে হবে x = 1,1। আচ্ছা, এইবার এই জিনিসটা কখন ঘটে জানো? কখন ঘটে? এইখানে খেয়াল করে দেখো। ধরো ধরো কোন একটা সমীকরণ, এই যে খেয়াল করে দেখো, এই যে b² - 4ac, b² - 4ac, এইটাকে বলে দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক বা পৃথায়ক। এটাকে ইংলিশে D দিয়ে প্রকাশ করে, এটাকে বলে ডিসক্রিমিনেন্ট। এটাকে বলে নিশ্চায়ক বা পৃথায়ক, D দেখো। নিশ্চায়ক লিখো, এই জিনিসটাকে বলে নিশ্চায়ক বা পৃথায়ক। এর নাম নিশ্চায়ক বা পৃথায়ক। সে কি করে?
এই যে জিনিসটা দেখো রুট ওভারের মধ্যে যে জিনিসটা আছে বি স্কোয়ার মানে 4ac, তার উপর ডিপেন্ড করে দ্বিঘাত সমীকরণের মূলগুলা দেখতে কেমন হবে। দুইটা মূল কি দেখতে একই রকম হবে কিনা, যে একই মূল হবে কিনা, সেম হবে কিনা, বাস্তব হবে কিনা বা অবাস্তব হবে, দেখতে কেমন হবে সেটা ডিপেন্ড করে এই জিনিসটার উপর। এখন খেয়াল করে দেখো, ধরো যদি একটা দ্বিঘাত সমীকরণে ধরো ধরো এই ডি এর মান 0, মানে বি স্কোয়ার মানে 4ac এর মান 0, তাহলে কি হবে বলো তো? ওয়েট, এখানে কি হবে বলো? x ইকুয়াল টু মাইনাস বি, এটা তো 0, প্লাস মাইনাস 0 তো লিখে লাভ নাই, ডিভাইড বাই 2a। এবার আমাকে বলো, যদি কোন একটা দ্বিঘাত সমীকরণে নিশ্চয়কের মান, এই যে এটাকে বলে নিশ্চয়ক, বি স্কোয়ার মানে 4ac, এটার মান 0 হয়, তাহলে x এর মান কি মাইনাস বি বাই 2a, এইটা হবে, একটা হবে। এই যে এটার মতো ঘটনা, এটার মতো ঘটনা। দেখো কোন দ্বিঘাত সমীকরণে মূল যদি একটা আসে, তুমি কি করবা? সেম মূলটাকে আরেকবার লিখবা, কারণ মূল আসলে দুইটা হবে। মূল আসলে কয়টা হবে? দ্বিঘাত সমীকরণের মূল দুইটা, সেক্ষেত্রে আসলে দুইটা মূল একই হবে। দুইটা মূল একই, কে কে বুঝছো? দ্বিঘাত সমীকরণের মূল অবশ্যই দুইটা। তো যদি কোনো কারণে এরকম হয় যে নিশ্চয়কের মানটা এটার মান 0, তো 0 তো যোগ বা বিয়োগ করে লাভ নাই, তখন মূল একটাই আসবে, তবে সেটাকেই কয়বার লিখতে হবে? 2 বার। আমার কথা কে কে বুঝছো বলো? এই যে মূল দেখো একটাই আসছে, মূল আসছে একটাই, সেটাকে লিখতে হবে 2 বার। আমার কথা কে কে বুঝছো ছোট্ট বন্ধুরা বলো? খুবই সহজ জিনিস। তো খেয়াল করে দেখো, এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মূলগুলা কি সমান হবে নাকি অসমান হবে, বাস্তব সংখ্যা হবে নাকি অবাস্তব সংখ্যা হবে, সবকিছু ডিপেন্ড করে এই জিনিসটার উপর, এই যে রুট ওভারের মধ্যে যে জিনিসটা আছে তার উপর। এই জন্যে এই জিনিসটাকে বলে এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বা পৃথায়ক। সে নিশ্চিত করে যে মূলগুলা দেখতে কেমন হবে, সে পৃথক করে মূলগুলা দেখতে কেমন হবে, এই জিনিসটা। এই জন্য এর নাম হচ্ছে নিশ্চয়ক বা পৃথায়ক। মনে থাকবে এই জিনিসটা। একে কি বলে বলো তো? এটাকে ক্যাপিটাল ডি। এই তোমরাও এটাকে ক্যাপিটাল ডি দিয়ে লিখবা। এটাকে ইংলিশে বলে ডিসক্রিমিন্যান্ট, এই জন্য এটাকে বলে ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করে, বি স্কোয়ার মাইনাস 4ac। মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, ওটুক জানলে হবে। এইবার ভাইয়া সব সময় তো আর মূলগুলা সমান হবে না, কখনো সমান হইতে পারে, কখনো অসমান হইতে পারে। এই পুরা জিনিসটা ডিপেন্ড করে কার উপর? এই ডি এর উপর। ঠিক আছে, এইবার একটা ছক লিখবো। এই ছকটা সবাই আঁকো, লিখো, লিখে ডান কমেন্ট করো। এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার এইভাবে এই গোল চিহ্ন দিতে হবে না, তুমি বক্স করে লিখো। লিখো এই যে একটা দ্বিঘাত সমীকরণ, দাঁড়াও, এই যে দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এইটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো দেখতে কেমন হবে? সমান হবে নাকি অসমান হবে, বাস্তব হবে নাকি জটিল হবে, সেটা ডিপেন্ড করে এই নিশ্চয়কের উপর, বি স্কয়ার মাইনাস 4ac এর উপর। লিখো তো, এই নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয়, তাহলে মূলগুলো হবে বাস্তব এবং অসমান। যদি 0-এর সমান হয় তাহলে বাস্তব এবং সমান। এটা তো মাত্রই দেখলাম। এই দেখো, নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে মূলগুলো বাস্তব সংখ্যা এবং সমান, মূলগুলো সমান। আর যদি 0 থেকে বড় হয় তাহলে বাস্তব সংখ্যা কিন্তু অসমান। আর যদি 0 থেকে ছোট হয় তাহলে অবাস্তব বা জটিল, এবং জটিল মূলগুলো সবসময় অনুবন্ধী আকারে আসে। আগে লিখো, পরে বুঝাচ্ছি। এই আগে লিখে ডান কমেন্ট করো। ভাইয়া এই ছকটা পরীক্ষার জন্য 5 স্টার, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, লিখে ডান কমেন্ট করো। ভাইয়া বহুপদী অধ্যায় থেকে তুমি যখনই কোনো পরীক্ষায় যাবা, দেখবা যে এই ছকটা থেকে আইদার সৃজনশীলের ক নাম্বারের প্রশ্ন আসছে অথবা এমসিকিউ প্রশ্ন আসবেই। একটু পুরাটা তুলো, তোমার এই গোল গোল দাও, দোকানে তুমি বক্স করে রাখিও, বক্স, যে নিশ্চয়ক একটা দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণে নিশ্চয়ক d ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac। এই নিশ্চয়কের উপর ডিপেন্ড করে মূলগুলা দেখতে কেমন হবে। যদি নিশ্চয়কের মান 0 থেকে বড় হয়, মূলগুলা বাস্তব এবং অসমান। যদি 0-এর সমান হয় তাহলে বাস্তব এবং সমান। আর যদি 0 থেকে ছোট হয় তাহলে অবাস্তব, অসমান এবং জটিল। এবং জটিল মূলগুলা অনুবন্ধী আকারে আসে। জটিল মূলগুলা কি আকারে আসে? অনুবন্ধী আকারে আসে। আচ্ছা একটু আগে লিখো, লিখে ডান কমেন্ট করো। এই অনুবন্ধী জটিল কি জিনিস এটা একটু পরে বুঝাচ্ছি। এটা পরে, এটা আগেই শেখার দরকার নাই। তুমি আগে এই দুইটা আগে দেখো। আচ্ছা একটু জিনিস খেয়াল করে দেখো তো, একটু ছোট্ট বন্ধুরা লেখো না। এইটা তো বুঝছো, এইটা সবাই বুঝছো কিনা বলো তো? এই যে বক্স, আমি বক্স করতেছি, বলো একটু। ডি এর মান যদি 0 হয়, দেখো ডি এর মান যদি 0 হয়, এই যে এখানে এই পুরাটা যদি 0 হয়, তাহলে তো +0 আর -0, প্লাস মাইনাস নিয়ে তো লাভ নাই। দুইটা মূল তখন সেম হবে, বাস্তব এবং সমান। বাস্তব সংখ্যা হবে এবং কি হবে? দুইটা মূল সমান হবে। এটা তো আমরা বুঝে ফেলছি। এবার দেখো, যদি ডি এর মান গ্রেটার দেন 0 হয়, আচ্ছা এবার আমাকে বলো তো, ডি এর মান যদি গ্রেটার দেন 0 হয়, ধরো এখানে 0 থেকে বড় যে মানই হোক না কেন, 0 থেকে বড় যে কোনো মান, তুমি একবার প্লাস নিবা একবার মাইনাস নিবা,
দুইবার কি মূলগুলো একই আসবে নাকি ভিন্ন আসবে বলো তো? সমান হবে নাকি অসমান হবে বলো? ভাইয়া রুট ওভারের মধ্যে ধরো একটা পজিটিভ সংখ্যা আছে, ডি এর মান 0 থেকে বড়, তুমি বসাইলা, সামনে একবার করবা প্লাস আরেকবার মাইনাস, তো প্লাস নিয়ে যে মানটা আসবে মাইনাস নিয়ে তো আরেকটা মান আসবে, দুইটা মান তো সমান হবে না, অসমান হবে। বুঝছো? সমান তখনই হবে যখন এটার মান 0। যদি 0 থেকে বড় যে কোনো সংখ্যা হয় তাহলে অসমান হবে। তো কি হবে? বাস্তব এবং অসমান। আচ্ছা, এইবার অবাস্তব বা জটিল এইটা, এইবার দেখো তো, একটু ওয়েট, শোনো। ডি এর মান যদি 0 থেকে ছোট হয়, আমাকে বলো তো ছোট্ট বন্ধুরা, রুট ওভারের মধ্যে যদি 0 থেকে ছোট কোনো সংখ্যা বসে, মানে নেগেটিভ সংখ্যা বসে, সেটা কি বাস্তব সংখ্যা হবে? এই আমার কথার উত্তর দেও। শোনো, যদি নিশ্চয়কের মান 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট মানে কি? ঋণাত্মক সংখ্যা। এই যদি রুট ওভারের মধ্যে ঋণাত্মক সংখ্যা বসে, বলো তো আমাকে, রুট ওভারের মধ্যে নেগেটিভ সংখ্যা, ধরো ওয়েট, ধরো রুট ওভারের মধ্যে নেগেটিভ 5, এটা কি বাস্তব সংখ্যা? এই রুট ওভারের মধ্যে নেগেটিভ সংখ্যা, এটা কি বাস্তব? না, এটা অবাস্তব বা জটিল সংখ্যা। এটাকে কি বলে? এটা অবাস্তব বা জটিল সংখ্যা। অবাস্তব বা জটিল সংখ্যা। তোমরা জটিল সংখ্যা অধ্যায় এগুলা পড়বা, জটিল সংখ্যা অধ্যায় আছে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এগুলা সম্পর্কে বিস্তারিত জানবা। আপাতত জাস্ট যতটুকু না জানলেই নয়, অতটুকু জেনে রাখো যে রুট ওভারের মধ্যে নেগেটিভ কোনো কিছু যদি থাকে সেটাকে বলে অবাস্তব বা জটিল সংখ্যা। যেমন রুট ওভারের মধ্যে যদি -1 থাকে, এটাকে আই ধরা হয়, ছোট হাতের আই, আই মানে ইমাজিনারি নাম্বার, আই মানে ইমাজিনারি মানে অবাস্তব সংখ্যা। এটা মুখস্থ। তোমরা ভাইয়া জটিল সংখ্যার টপিকগুলা তোমরা জটিল সংখ্যা অধ্যায়ে বিস্তারিত পড়বা, এখন টেনশন করার কোনো কারণ নাই। তুমি খালি একটু জেনে রাখো যে রুট ওভারের মধ্যে নেগেটিভ সংখ্যা থাকলে সেটাকে আমরা বলবো অবাস্তব বা জটিল সংখ্যা, আর রুট ওভারের মধ্যে -1 থাকলে সেটাকে ধরা হয় আই। আচ্ছা, এবার বলো তাইলে রুট ওভার অফ -5 সমান কি লেখা যায়? দেখো, যদি এগুলা জটিল সংখ্যা অধ্যায়ে পড়বা, রুট ওভার অফ -5 সমান লেখা যায় রুট ওভার অফ 5 ইন্টু রুট ওভার অফ -1। তো রুট ওভার অফ -1 এর জায়গায় তো ছোট হাতের আই বসানো যায়, ছোট হাতের আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার। তো √5 ইন্টু আই কে বুঝছো বলো তো? √5 ইন্টু রুট ওভার অফ -1 মানে তো আই। ভাইয়া জটিল সংখ্যার টপিকগুলো এখন খুব বেশি না বুঝলেও সমস্যা নাই, খালি তুমি একটু জেনে রাখো রুট ওভারের মধ্যে কোনো নেগেটিভ সংখ্যা থাকলে সেটাকে আমরা বলবো অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা। রুট ওভার অফ -1 কে আমরা আই ধরে নিব, ছোট হাতের আই, ঠিক আছে? তাহলে রুট ওভার অফ -5 সমান লেখা যায় রুট ওভার অফ 5 ইন্টু রুট ওভার অফ -1। তো রুট ওভার অফ -1 এর জায়গায় বসানো আছে আই, তাহলে √5 ইন্টু আই। আচ্ছা, এইবার আসো জটিল সংখ্যায় অনুবন্ধী জটিল সংখ্যা কি জিনিস, এই জিনিসটা একটু জানতে হবে। অনুবন্ধী জটিল সংখ্যা খুবই সহজ। অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা, ধরো একটা জটিল সংখ্যা এরকম a প্লাস আইবি, এটা হচ্ছে জটিল সংখ্যার আদর্শ ফরম্যাট। জটিল সংখ্যার আদর্শ ফরম্যাট হচ্ছে এরকম a প্লাস আইবি। তো এই a প্লাস আইবি এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে জাস্ট আই এর চিহ্ন চেঞ্জ করে দেওয়া, আই এর চিহ্ন চেঞ্জ করে দেওয়া, আই এর সামনে চিহ্ন প্লাস থাকলে মাইনাস করে দেওয়া। বলো তো এই জিনিসটা কি কঠিন কিছু? একটু বলো তো, বলো ভাইয়া। অনুবন্ধী জটিল সংখ্যা রিলেটেড জাস্ট অতটুকু বুঝলেই হবে। অনুবন্ধী মূলগুলা সবসময়, মানে জটিল মূলগুলা সবসময় অনুবন্ধী আকারে আসে, একটু পরেই বোঝাচ্ছি। যখন তুমি দেখবা নিশ্চয়কের মান 0 থেকে ছোট, তখন মূলগুলা আর বাস্তব সংখ্যা হবে না, অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা হবে। আর জটিল মূলগুলো অবশ্যই অনুবন্ধী আকারে আসে। আচ্ছা, আমাকে বলো তাইলে একটা দ্বিঘাত সমীকরণের ধরো একটা মূল 2 + 3i, আরেকটা মূল কি হবে বলো তো? দেখি কে কে বুঝছো। জটিল মূলগুলো অবশ্যই অনুবন্ধী আকারে আসে, দুইটা মূল থাকবে না? তো একটা মূল যদি হয় 2 + 3i, আরেকটা কি হবে বলো তো? বলো 2 - 3i। ভাই এগুলো খুবই সহজ, এগুলো তোমার বোঝা লাগবে না, এমনি মনে থাকবে। জাস্ট আই এর চিহ্ন চেঞ্জ, আই এর সামনে আগে ছিল +3, এখন হয়ে যাবে -3, শেষ কথা। বুঝছো? ফাইন, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, অনুবন্ধী জটিল সংখ্যা কি জিনিস আমরা বুঝতে পারলাম। তো একটু বুঝলেই হবে। এখন দেখো কি বলছে, এই দেখো, যখন নিশ্চয়কের মান 0 থেকে ছোট, তখন মূলদ্বয় হবে অবাস্তব। অবাস্তব মানে জটিল, জটিল মূলগুলো সবসময় অনুবন্ধী হয়। কি আকারে হয়? অনুবন্ধী। আচ্ছা, আমাকে বলো তো অনুবন্ধী মূলগুলা কি সমান নাকি অসমান? এটা আলাদা করে শিখতে হবে না, এমনি মনে থাকবে। দেখো ভাই, এই অনুবন্ধী দুইটা মূল কি জীবনে সমান হইতে পারে? হ্যাঁ বলো। একটা যদি হয় আই এর চিহ্ন পজিটিভ আর একটা আই এর চিহ্ন নেগেটিভ, আচ্ছা এই দুইটা মান কি জীবনে সমান হওয়া সম্ভব? বলো। ধরো একটা মূল a প্লাস আইবি হইলে আর একটা হবে a মাইনাস আইবি, তুমি তো চিহ্নই চেঞ্জ করে দিচ্ছ। আই এর চিহ্ন প্লাস থাকলে এখানে মাইনাস করে দিচ্ছ, অথবা মাইনাস থাকলে প্লাস করে দিচ্ছ। তো অনুবন্ধী মূল জীবনেও সমান হইতে পারে না, বুঝছো কথা? তার মানে
বাস্তব মূল, দেখো বাস্তব মূলগুলা সমানও হইতে পারে অসমানও হইতে পারে। খেয়াল করে দেখো, যখন বাস্তব সমানও হইতে পারে অসমানও হইতে পারে, কিন্তু জটিল মূলগুলা সারা জীবন অসমান। কেন? কারণ জটিল মূলগুলা অনুবন্ধী আকারে আসে, অনুবন্ধী মূল কখনো সমান হইতে পারে না। শেষ। এই চারটা মুখস্থ হইছে, আমাকে একটু বলো ভাইয়া। নিশ্চয়ক ক্যাপিটাল ডি বি স্কয়ার মাইনাস 4ac, শূন্য হইলে মূলগুলা বাস্তব এবং সমান, শূন্য থেকে বড় হইলেও বাস্তব এবং অসমান। ভাইয়া ডি এর মান যদি শূন্য হয় বা শূন্য থেকে বড় হয়, রুট ওভারের মধ্যে শূন্য কিংবা শূন্য থেকে বড় যদি বসে, সেটা বাস্তব সংখ্যা হবে। দেখো এই যে রুট ওভারের মধ্যে কই, এই যে রুট ওভারের মধ্যে শূন্য কিংবা শূন্য থেকে বড় পজিটিভ সংখ্যা যদি বসে, সেটা বাস্তব হবে। আর যদি খালি ডি এর মান শূন্য থেকে ছোট হয়, তখনই কি হবে? জটিল বা অবাস্তব। অবাস্তব বা জটিল মূলগুলা অনুবন্ধী আকারে আসে, আর অনুবন্ধী মূলগুলা জীবনেও সমান হইতে পারে না, সেগুলো কি অসমান। ঠিক আছে, আচ্ছা ফাইন, এতটুকু বুঝতে পারলাম। এইবার আসো আমরা কয়েকটা ম্যাথ করি। এটা একটু পরে দেখাচ্ছি, ওয়েট, এটা একটু পরে। আপাতত এই তিনটা, মানে যে এখানে আরেকটা জিনিস লেখা আছে, আপাতত লিখে ফেলো, এই জায়গাটা লিখে ফেলো ভাইয়া। যদি এটা লিখে ফেলো, পরে দেখাবো না। দেখো নিশ্চয়কের মান যদি শূন্য হয়, তাইলে এই যে দ্বিঘাত রাশিটা দেখো ভাইয়া, এটা তো একটা দ্বিঘাত সমীকরণ, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। যখন ইকুয়াল টু 0 থাকবে, সেটা তো আমরা সমীকরণ বলবো। তো এই সমীকরণে যে বাম পাশে রাশিটা, এটা তো একটা দ্বিঘাত রাশি, তাই না? এই দ্বিঘাত সমীকরণে যে বাম পাশে রাশিটা আছে, এই দ্বিঘাত রাশিটার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? যদি নিশ্চয়কের মান শূন্য হয়, তাইলে এই দ্বিঘাত রাশিটা হবে পূর্ণবর্গ। লিখো, এটা মুখস্থ করো যে ডি সমান 0 হইলে এমসিকিউতে আসতে পারে, তোমাকে বলবে যে এই যে একটা বহুপদী সমীকরণ, এই বহুপদী সমীকরণের যে বাম পাশের বহুপদী রাশিটা, এই রাশিটা পূর্ণবর্গ হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে নিশ্চয়কের মান শূন্য। আচ্ছা তোমরা কি পূর্ণবর্গ মানে বোঝো? বলো তো পূর্ণবর্গ মানে কি? হ্যাঁ, যে সকল সংখ্যা অন্য একটা পূর্ণ সংখ্যার বর্গ, যে সকল সংখ্যা অন্য একটি পূর্ণ সংখ্যার বর্গ, তাদেরকে বলে পূর্ণ সংখ্যা। যেমন 3 স্কয়ার সমান 9, এই 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ 3কে স্কয়ার করে আমি 9 পাইছি। তারপরে ধরো 4 স্কয়ার 16, তাহলে 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। কে কে বুঝছো ভাইয়া? যে সকল সংখ্যা অন্য একটি পূর্ণ সংখ্যার বর্গ, তাদেরকে বলে পূর্ণবর্গ সংখ্যা। যেমন 4 মানে 2 স্কয়ার, 1 মানে 1 স্কয়ার, 1 4 9 16, 5 স্কয়ার মানে 25, 6 30 49, 600, তারপরে কি 8 8 64, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, জাস্ট এতটুকু জিনিস মনে রাখলেই হবে, এইবার এই যে ম্যাথ, আজকে ক্লাসের 1 নম্বর ম্যাথ, দেখি কে কে পারে। খুবই সহজ, বলো। এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। এখন এই ম্যাথটা অনেকভাবে করা যায়। ধরো তুমি আগে এই ম্যাথটা সলভ করে ফেললা, এক্স এর মান বাইর করে ফেললা, এক্স এর মান বাইর করে দেখলা যে মূলগুলা সমান নাকি অসমান, বাস্তব সংখ্যা নাকি জটিল সংখ্যা। তবে এই ম্যাথটা আমরা ওইভাবে করবো না। যখনই তোমাকে বলবে একটা সমীকরণের মূলের প্রকৃতি বের করো, তুমি কোনটা চেক করবা? নিশ্চয়ক। তুমি নিশ্চয়ক চেক করবা, নিশ্চয়ক চেক করে উত্তর বাইর করবা। খেয়াল করে দেখো, তুমি আগে বাইর করো। দেখো এখানে এর মান কত? এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, কিছু নাই মানে 1। বি এর মান কত? বি হচ্ছে এক্স এর সহগ, কিছু নাই মানে 1। সি মান কত? সি মান ধ্রুবক 1। তাহলে খেয়াল করে দেখো মূলের প্রকৃতি। দেখো আগে নিশ্চয়ক বের করবো। ডি সমান বি স্কয়ার মাইনাস 4ac, বি এর মান 1 কে করলে 1 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, 4 ইন্টু 1 ইন্টু 1 মানে তো 4। তাহলে দেখো 1 থেকে 4 বিয়োগ করলে -3। এইবার খেয়াল করে দেখো, এই যে ডি নিশ্চয়কের মান শূন্য থেকে ছোট। এবার আমাকে বলো উত্তর কি? ভাইয়া একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলা দেখতে কেমন, এটা জানার জন্য তোমার মূলগুলা বাইর করার দরকার নাই, তুমি জাস্ট নিশ্চয়কটা বাইর করবা। নিশ্চয়কটা বাইর করে দেখছো, নিশ্চয়ক শূন্য থেকে ছোট, বলো নিশ্চয়কের মান শূন্য থেকে ছোট, তাহলে মূলগুলা কেমন হবে? অবাস্তব বা জটিল, অসমান এবং অনুবন্ধী। বুঝছো ভাইয়া? জটিল মূলগুলা অবশ্যই অনুবন্ধী আকারে আসে। তাহলে বলবা জটিল, অনুবন্ধী এবং মানে অসমান। অবশ্যই কি অসমান, জটিল মূলগুলো জীবনেও সমান হয় না। তাহলে বলবা মূলের প্রকৃতি কি? জটিল অসমান অনুবন্ধী, জটিল অসমান এবং অনুবন্ধী। বুঝতে পেরেছো ভাইয়া? বিশ্বাস না হলে তুমি এই ম্যাথটা সলভ করে দেখো ক্যালকুলেটর দিয়া। তোমাকে দেখাই আমার ক্যালকুলেটরটা কোথায়। ক্যালকুলেটর ওই যে সামনে, কমেন্টগুলো আটকে গেছে। হ্যাঁ, ধরো আমি এটা সলভ করি, ক্যালকুলেটর দিয়ে এই ম্যাথটা সলভ করি। আমি ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে সলভ করে দেখাই। পলিনোমিয়াল, এটা ডিগ্রি হচ্ছে 2,
এক্স স্কোয়ারের সহগ 1, এক্স এর সহগ 1, ধ্রুবক 1। সলভ করো, দেখো এই যে একটা মূল আসছে -1 প্লাস √3i ডিভাইড বাই 2, আর এটা আসছে জাস্ট সামনে -1 মাইনাস √3i ডিভাইড বাই 2। এই দেখো, বিশ্বাস না হলে তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখো, এই যে দুইটা মূল, এই সমীকরণটা সলভ করে দেখো, এই দুইটা মূল আসবে। অথবা তুমি চাইলে এই সূত্র দিয়েও সলভ করতে পারো, এই যে এই সূত্র দিয়া x = -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a সলভ করে দেখো, এইটাই অ্যান্সার আসবে, এই দুইটা মূল। তো দেখো এই দুইটা মূল কিন্তু পরস্পর অনুবন্ধী জটিল। দেখো এখানে i এর চিহ্ন, এখানে i এর চিহ্ন +√3, এখানে i এর চিহ্ন -√3, জাস্ট অনুবন্ধী জটিল মানে জাস্ট i এর চিহ্ন চেঞ্জ হবে, i এর সামনে চিহ্ন চেঞ্জ হবে, বুঝতে পারছো? তো পরীক্ষায় যখন এগুলো আসবে তোমার আসলে এই সমীকরণটা সমাধান করার দরকার নাই, তুমি জাস্ট নিশ্চয়কটা বের করবা, নিশ্চয়কটা বের করে বলে দিবা যে মূলগুলা দেখতে কেমন হবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? আচ্ছা তাহলে বলো তো এটাকে কি পারবা? দেখো বোর্ড পরীক্ষায় তো ক্যালকুলেটর অ্যালাউড ভাইয়া, বোর্ড পরীক্ষায় তো ক্যালকুলেটর অ্যালাউড। তো অনেকেই এই ম্যাথগুলো করে কি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখে ফেলে মূলগুলো কেমন। যদি মূলের মধ্যে আই থাকে, ছোট হাতের আই মানে ইমাজিনারি নাম্বার, মানে √এর মধ্যে -1, তো কোন মূলের মধ্যে তুমি যদি দেখো ছোট হাতের আই আছে, তার মানে সেটা জটিল। এটা সলভ করে দেখো, আমি দিয়ে সলভ করে ফেলে দেখো, 2 x এর সহগ -5 ধ্রুবক হচ্ছে 4, সলভ করতে হয় যে আই চলে আসছে, তাহলে অবশ্যই জটিল। আচ্ছা এবার আমাকে বলো তো, এখানে তো দুইটা অপশন আছে, একটা হচ্ছে জটিল এবং সমান, আর একটা হচ্ছে জটিল এবং অসমান। বলো তো কোনটা সঠিক? বলো ভাইয়া, তুমি এখানে বাইর করে দেখো নিশ্চয়কের মান অবশ্যই 0 থেকে ছোট হবে, নিশ্চয়কের মান অবশ্যই 0 থেকে কি হবে? ছোট হবে। এখন কথা হচ্ছে ভাই, নিশ্চয়কের মান 0 থেকে ছোট হলে অবশ্যই মূলগুলো জটিল। এখন কথা হচ্ছে জটিল এবং সমান নাকি অসমান? ভাইয়া জটিল মূলগুলো অবশ্যই অসমান, একটু আগেই বলছিলাম ভালো মতো, এটা পরীক্ষা আসবে। জটিল মূলগুলা কখনো সমান হইতে পারেই না, কারণ এরা তো অনুবন্ধী আকারে আসবে, আর অনুবন্ধী মূল জীবনেও সমান হইতে পারে না, তাহলে এইটা কে কে পারবা একটু বলো তো? দেখো কি বলছে ভাইয়া, এগুলা সৃজনশীলের কতে আসে, খুবই সহজ প্রশ্ন, এগুলা খুবই সহজ। দেখো তোমাকে বলছে p = q = 1 হলে এই দ্বিঘাত সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করো। ভাইয়া তুমি p এর জায়গায় 1 বসাও, q এর জায়গায় 1 বসাও, 1/x প্লাস p এর জায়গায় বসাও 1 - x, q এর জায়গায় বসাও 1 মানে তো 1। এবার লসাগু করে আর গুণন করে দাও, x × 1 - x, উপরে কি হবে? এখানে x কাটা থাকবে 1 - x প্লাস এখানে 1 - x কাটা থাকবে শুধু x, তাহলে আর গুণন করে দেই, এখানে x কাটা শুধু 1, আর এখানে আর গুণন করলে x × 1 - x, খুবই সহজ। তাহলে 1 = x - x স্কয়ার, তাহলে এক পাশে করি x স্কয়ার - x প্লাস 1। এইবার বলো তো এইখান থেকে দেখো, এইবারে দ্বিঘাত সমীকরণ সুন্দর হয়ে গেছে ভাই, আমরা মেকআপ করে নিছি। দেখো শুরুতে এই যে সমীকরণটা দেওয়া ছিল, এটা আদর্শ দ্বিঘাত সমীকরণের মতো দেখতে ছিল না, আমি কি করছি? লসাগু করে আর গুণন করে সুন্দর বানিয়ে ফেলছি। এবার বলো তো এখানে a এর মান কত, b এর মান কত, c এর মান কত? a হচ্ছে x স্কয়ারের সহগ 1, b হচ্ছে x এর সহগ -1, আর c কত? c হচ্ছে ধ্রুবক +1। তাহলে নিশ্চয়ক খেয়াল করে দেখো, নিশ্চয়ক কত? b স্কয়ার -4ac, বাইর করো, -1 কে স্কয়ার করলে +1 -4 × a × c, বাই সবই দেখি জটিল হয়ে যাচ্ছে, 1 থেকে 4 বিয়োগ করলে -3, এটাও 0 থেকে ছোট। তাহলে দেখো এটা উত্তর কি? জটিল, অসমান এবং অনুবন্ধী। শেষ, আগেরটাই উত্তর, মানে আগেরটার মতোই সেম। যেহেতু নিশ্চয়কের মান 0 থেকে ছোট, তাহলে মূলগুলা জটিল, অসমান এবং অনুবন্ধী, জটিল, অসমান, অনুবন্ধী। তুমি বাইর করে দেখতে পারো, ক্যালকুলেটর দিয়ে বাইর করে দেখতে পারো। এবার এই প্রশ্নটা তোলো, এই টাইপটা সৃজনশীলের কয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউতেও আসে, ভার্সিটি ভর্তি পরীক্ষাতেও আসে। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। ভাইয়া বহুপদী অধ্যায় হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার এবং হায়ার ম্যাথ ফার্স্ট পেপার মিলে সবচেয়ে সহজ অধ্যায়। এই অধ্যায় এমন কিছু নাই যেটা একটু কঠিন লাগতে পারে, সব কিছু সহজ, বুঝতে পারছো? বহুপদী অধ্যায় তুমি কঠিন কিচ্ছু পাবা না, লাস্টের 1-2টা ক্লাসে হয়তো একটু কঠিন ম্যাথ দেখাইতে পারি, যেগুলা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য একটু অ্যাডভান্স টাইপ দেখা লাগে। বাট এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবগুলো টাইপ একদম পানিবাদ, একদম পানিবাদ। সৈকত বলছে দাদা অনেকদিন ধরে পোল দেন না, হ্যাঁ একটু পরে পোল দিব, ঠিক আছে? এমনি পোল দেওয়ার অপশন আছে না? ও আচ্ছা, পোল দেওয়ার অপশন নতুন ওয়েবে এখনো শুরু হয়নি। এই পোল দিব নতুন ওয়েবে তো অনেকদিন পরে আজকে ক্লাস হচ্ছে, পোল দেওয়ার অপশন
খুব শীঘ্রই আশা করি অ্যাড হয়ে যাবে। তো এইভাবে পোল দেওয়ার অপশন অ্যাড হওয়া মাত্রই আমি আবার পোল দেওয়া শুরু করব, ঠিক আছে? আচ্ছা ফাইন। কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলি বাস্তব এবং সমান হবে? আগে আমাকে বলো মূলগুলা বাস্তব এবং সমান হওয়ার শর্ত কোনটা, বলো কমেন্টে বলো। একটা দ্বিঘাত সমীকরণ, দেখো এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, দেখো এক্স এর উপরে স্কয়ার আছে, এক্স এর উপরে দেখো এখানে তো চলো হচ্ছে এক্স, তো এক্স এর উপরে স্কয়ার আছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের মূলগুলা বাস্তব এবং সমান হওয়ার শর্ত কি? নিশ্চয়কের মান শূন্য, মনে আছে? নিশ্চয়কের মান শূন্য, এটা মনে মনে। আচ্ছা এইবার ওয়েট, নিশ্চয়কটা কি? বি স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা এবার আমাকে বলো তো এখানে এ বি সি এর মান কত? ওয়েট, এটা মনে মনে, এটা না লিখলেও চলে, খেয়াল করে দেখো। এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, দেখো এই যে এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ হচ্ছে কে মাইনাস 1। দেখো বি হচ্ছে এক্স এর সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, দেখো এই যে এক্স এর সহগ কিন্তু চিহ্ন সহ নিতে হবে ভাইয়া, ভুল করিও না। দেখো এক্স এর সহগ মাইনাস কে প্লাস 2, চিহ্ন সহ নিতে হবে, মাইনাস কে প্লাস 2। দেখো এই যে এক্স এর সহগ মাইনাস কে প্লাস 2, আর সি কত? সি হচ্ছে ধ্রুবক প্লাস 4, তো সামনে প্লাস তো লেখা লাগে না। এই ভাইয়া তুমি যদি এ বি সি এর মান ঠিক মতো লিখতে না পারো তাহলে কিন্তু সর্বনাশ। এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ, এই যে দেখো মনে মনে চিন্তা করবে এটা দিয়া, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, মনে আছে? এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ বি, ধ্রুবক সি। দেখো আমাদের সমীকরণে সবগুলো কিন্তু পজিটিভ ছিল, তো এখানে যদি কোথাও মাইনাস থাকে, দেখো এই যে মাঝখানে মাইনাস আছে, তাহলে মাইনাস সহ নিতে হবে। এবার বসাও, তাইলে প্রশ্ন মতে লিখো, প্রশ্ন মতে, প্রশ্ন মতে নিশ্চয়কের মান কত? শূন্য। নিশ্চয়কের মান শূন্য হইলে বি স্কয়ার মাইনাস 4ac সমান কত? শূন্য। প্রশ্ন মতে শূন্য কেন নিছি? কারণ আমরা জানি দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হওয়ার শর্ত হচ্ছে নিশ্চয়কের মান শূন্য। তো এবার বসাই দাও, বসে সলভ করে ফেলো। দেখো বি স্কয়ার, ভাইয়া এটাকে যদি স্কয়ার করি, দেখো মাইনাস থেকে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসটা লিখলাম না, এই কথা বুঝছো? মাইনাস সহ যদি আমি স্কয়ার করি, এই যে বি এর জায়গায় এই পুরাটা বসাই, তাহলে এই পুরাটাকে স্কয়ার করলে মাইনাসটা তো প্লাস হয়ে যাবে, লেখা দরকার নাই। তারপরে মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, এ হচ্ছে কে মাইনাস 1, এ হচ্ছে কে মাইনাস 1, আর সি হচ্ছে 4, সি হচ্ছে 4। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসছে দেখো, কে স্কয়ার প্লাস 2 দুগুণে 4k প্লাস 4 মাইনাস, গুণ করে দাও, 4 4 16, মাইনাস 16k মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 প্লাস 16। এইবার কাটাকাটি করে ক্যালকুলেশনটা করে ফেলো। এই ক্যালকুলেশনটা তো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করা যায়। দেখো ওয়েট, কে স্কয়ার মাইনাস 16k প্লাস 4k মানে মাইনাস 12k, মাইনাস 12k, 4 আর 16 20। ভাইয়া তুমি ডিরেক্ট এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে উত্তর বসায় দাও, অথবা মিডল ফ্যাক্টর করে ফেলো। ভাই এটা তো মনে মনে করা যায়, বলো তো এটাকে কে মনে মনে পারবা তোমরা? 6 7 থেকে মিডল ফ্যাক্টর পড়তেছো, 10 দুগুণে 20, এটা হবে কে স্কয়ার মাইনাস 10k মাইনাস 2k মাইনাসে মাইনাসে প্লাস 20। তাহলে একটা হবে কে মাইনাস 10, একটা হবে কে মাইনাস 2, ডিগ লিখে দাও। এগুলা ক্যালকুলেটর দিয়ে সলভ করার জন্য মনে মনে করে ফেলা যায়, যেটা মনে মনে এটা হবে কে মাইনাস 2, কে মাইনাস 10, কে মাইনাস 2, কে মাইনাস 10। তাহলে একবার সলভ করলে কে এর মান আসবে 2, আর একবার 10, সুতরাং কে এর মান 2,10। এই কে বুঝছো? কে এর মান 2,10, 2,10। সবাই ক্লিয়ার? বুঝছি, আমাকে লেট মি নো, বুঝছি, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। 10,2 অথবা 2,10 একই কথা, বুঝতে পেরেছো তোমরা ছোট্ট বন্ধুরা? এর চাইতে সহজ ম্যাথ আর কি হইতে পারে বলো তো? হ্যাঁ তোমরা বলো। এই যে অধ্যায়গুলো, এগুলো আসলে 9 10 সব পড়ায় ফেলা উচিত ছিল না? হ্যাঁ শুধু শুধু তোমরা 9 10 2 বছর এই কয়েকটা অধ্যায় পড়ছো, কয়েকটা অধ্যায় পড়ে এখন এগুলো শিখতেছো, এগুলো তো 9 10 পড়ায় ফেলা উচিত ছিল। তোমাদের কি অভিমত বলো, তোমাদের মতামত ব্যক্ত করো। এগুলো 9 10 পড়ে ফেললে এখন বাকি সময়টা তোমরা একটু চিল করতে পারতা, এত সহজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে এইবার আমাকে বলো এটা কি করে দিব? একটা পোল দেই। এই আচ্ছা পোল তো দেওয়ার অপশন নাই। আচ্ছা তোমরা আগে ট্রাই করো, দেখি এটা কে কে সঠিক উত্তর দিতে পারে, বলো। তোমাকে বলছে এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হলে কে এর মান কত, বলো। তুমি মনে মনে চিন্তা করো, পোল দিছি দেখি। দেখো এই যে কে কে হচ্ছে ধ্রুবকটা, কে এর মানটা তোমার কাছে চাইছে, বলো, কথা বলো ভাইয়া। যেহেতু দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান, মূলদ্বয় সমান হলে নিশ্চয়কের মান শূন্য, মনে মনে ডিরেক্ট বি স্কয়ার মাইনাস 4ac, এটার মান কত? শূন্য। তাহলে বি মনে মনে চিন্তা করো, এখানে এ এর মান হচ্ছে 2, এক্স স্কয়ারের সহগ 2, বি হচ্ছে এক্স এর সহগ -1, মাইনাস শনিবা, আর সি হচ্ছে ধ্রুবক, সি এর জায়গায় আছে কে,
খেয়াল করে দেখো এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগ -1 আর ধ্রুবকটা হচ্ছে কে, তাইলে বি স্কোয়ার -1 কে স্কোয়ার হলে +1 -4 ইন্টু এ হচ্ছে 2 ইন্টু সি এর জায়গায় বসবে কত কে ইকুয়াল টু 0, তাইলে 1 মাইনাস 4 দুগুণে 8 কে সমান 0, তাহলে 8 কে সমান 1, তাহলে কে সমান 1/8। এটা সবাই পারছো, একটু বলো তো কে কে পারছো, এটা কে কে পারছো একটু বলো ছোট্ট বন্ধুরা। খুবই মজার ম্যাথ, এত সহজ ম্যাথ হয় বলো? হ্যাঁ এগুলা পরীক্ষায় আসে, এগুলাও পরীক্ষায় আসে, কি লজ্জা, এত সহজ কেন, একটু কঠিন ম্যাথ কেন আসে না? কথা বলো কথা বলো কথা বলো। এইবার দেখো এই যে এই তোমরা কি বাস্তব সংখ্যা পড়ছো 9 10-এ? না পড়লেও সমস্যা নাই, হায়ার ম্যাথে আবার আছে। শোনো হায়ার ম্যাথে সেকেন্ড পেপারের যে প্রথম অধ্যায়, সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে জটিল সংখ্যা, চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বহুপদী। আমরা বহুপদী দিয়ে শুরু করছি কারণ এই 4টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে বহুপদী। তোমার কলেজের ইয়ার চেঞ্জ পরীক্ষায় দেখবা বহুপদী অধ্যায় থেকে ফুল সৃজনশীল আসবে, বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা বা যোগাশ্রী প্রোগ্রাম ওগুলো থেকে ফুল সৃজনশীল কম আসে, বহুপদী থেকে ফুল সৃজনশীল মাস্ট আসবে। তো এই জন্য আমি এই সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। তবে তোমরা 9 10-এ বাস্তব সংখ্যা পড়ছো কে কে বলো তো? এই 9 10-এ বাস্তব সংখ্যা, অসমতা এগুলো পড়ছো? না পড়লেও সমস্যা নাই। দেখো শোনো বহুপদী অধ্যায়ে বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা এগুলোর হালকা হালকা জিনিস কাজে লাগে, যেগুলো কাজে লাগে ওটা ওই অধ্যায় না পড়লেও বোঝা যায়। যেমন আচ্ছা এই যে অনুবন্ধী জটিল সংখ্যা, এটা বোঝার জন্য কি জটিল সংখ্যা অধ্যায় পড়া থাকার কোনো দরকার আছে বলো তো? এই বলো তো, একটা মূল যদি 2 + 3i হয় আর একটা হবে 2 - 3i, একটাতে প্লাস থাকলে আয়ের চিহ্ন আরেকটাতে মাইনাস, এটা বোঝার জন্য কি জটিল সংখ্যা পড়া থাকার দরকার আছে? দরকার নেই তো, এমনি এমনিই তো বুঝে ফেলা যায়। তবে জটিল সংখ্যা যখন পড়বা তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত পড়বা। আর এই ম্যাথটাতে একটু বাস্তব সংখ্যা কাজে লাগবে, বাস্তব সংখ্যা ও সমতা, অসুবিধা নাই। দেখো আমি বুঝাই দিব, দেখো তোমাকে বলছে এই দ্বিঘাত সমীকরণ, দেখো x এর উপরে স্কয়ার আছে, x এর উপরে স্কয়ার আছে মানে দ্বিঘাত সমীকরণ, মূলগুলো জটিল সংখ্যা হলে কে এর মান? আচ্ছা বলো তো মূলগুলা জটিল সংখ্যা হওয়ার শর্ত কি বলো, কথা বলো, মূলগুলা জটিল সংখ্যা হওয়ার শর্ত কি? নিশ্চকের মান 0 থেকে ছোট, মনে আছে? জটিল সংখ্যা হওয়ার শর্ত নিশ্চকের মান 0 থেকে ছোট। ভাই আমার মূলের প্রকৃতি রিলেটেড যে কোনো প্রশ্ন যদি দেয় আমি সেটা বাইর করবো কিসের সাপেক্ষে? নিশ্চয়কের মানের সাপেক্ষে, নিশ্চয়কের সাপেক্ষে, ঠিক আছে? আচ্ছা ওয়েট, এবার দেখো এখানে বলো তো এর মান কত? মনে মনে এর মান x স্কয়ারের সহগ, দেখো এই জিনিসগুলো কিন্তু লেখার দরকার নাই, এটা মনে মনে x স্কয়ারের সহগ k - 2 মানে হচ্ছে a, b হচ্ছে x এর সহগ, দেখো x এর সহগ কত 2k, দেখো x এর সহগ কিন্তু 2k, আর ধ্রুবক, ধ্রুবকটা দেখো -1। তো এই তিনটা জিনিস মনে মনে, এগুলো আসলে লিখতে হবে না, এমসিকিউ তে পাই এতগুলো লিখে লাভ আছে? তুমি ডিরেক্ট লিখবা b স্কয়ার - 4ac লেস দেন 0, তাহলে দেখো b স্কয়ার 2k কে স্কয়ার করলে 4k স্কয়ার -4 ইন্টু a, এ হচ্ছে k - 2 ইন্টু c, c হচ্ছে -1, তাহলে -1 সে প্লাস হয়ে যাবে। আচ্ছা পরের লাইনে লিখি লেস দেন 0, তাহলে দেখো 4k স্কয়ার, এখানে -4 এখানে -1, তাহলে মাইনাসে মাইনাসে +4, মাইনাসে মাইনাসে কথা বুঝছো? দেখো এই যে দেখো এখানে -1, তাহলে 4ac এর মান কত? k - 2, তাহলে -4 মাইনাসে মাইনাসে +1 +4 হয়ে গেছে, তাহলে k - 2 লেস দেন 0। আচ্ছা এটা গুণটা করে দাও, 4k স্কয়ার, এই 4 দিয়ে ভাগ করে দেই না, এই 4 দিয়ে ভাগ করে দেই, k স্কয়ার প্লাস k - 2 লেস দেন 0, এই পর্যন্ত করলাম। আচ্ছা ওয়েট, তুমি এইবার ডিরেক্ট মনে মনে শোনো, এটা তুমি ক্যালকুলেটর দিয়েও সলভ করতে পারো অথবা মিডল ফ্যাক্টর করেও করতে পারো। দেখো এখানে তো আছে লেস দেন, লেস দেন না, তুমি মনে মনে ইকুয়াল টু ধরো, মনে মনে ইকুয়াল টু ধরে সলভ করো আগে, বলো এই ওয়েট ডিরেক্ট ক্যালকুলেটর দেখো, ক্যালকুলেটর দেখো k স্কয়ার প্লাস k - 2, দেখো 4 দিয়ে ভাগ করছি, k স্কয়ার প্লাস k - 2, এটা ইকুয়াল টু ধরে ডিরেক্ট ক্যালকুলেটরে সলভ করো। ভাই ক্যালকুলেটরে সলভ করলে তো আর লেস দেন 0 দিয়ে সলভ করা যাবে না, তুমি ইকুয়াল টু 0 দিয়ে সলভ করো তো কি কি আসে? ভাইয়া দেখো এখানে কি আছে? লেস দেন 0, লেস দেন 0 না, তুমি মনে মনে পরীক্ষায় এগুলো লিখতে হবে না, তুমি পরীক্ষায় মনে মনে ইকুয়াল টু 0 ধরে সলভ করো। k স্কয়ারের সহগ 1, k এর সহগ 1, ধ্রুবকটা হচ্ছে -2, তো সলভ করলে কি আসছে? 1 - 2, দেখো ওয়েট k এর মান 1 - 2। এখন খেয়াল করে দেখো ভাইয়া প্রশ্নে তো আর ইকুয়াল টু ছিল না, প্রশ্ন তো আর ইকুয়াল টু ছিল না, প্রশ্নে ছিল লেস দেন 0। দেখো যদি এখানে ইকুয়াল টু 0 হইতো তাহলে উত্তর হইতো 1, -2, তো উত্তর তো আর ইকুয়াল টু 0 ছিল না প্রশ্নে, কারণ হচ্ছে লেস দেন 0 ছিল। তো লেস দেন 0 হলে উত্তরটা কি হবে দেখো আমাকে বলো তো, এই দুইটা মূলের মধ্যে ছোট কে?
এই তোমরা সংখ্যা রেখা পড়ছো না? এই দুইটা মূলের মধ্যে ছোটকে বলো, ছোটকে। তোমরা কি জানো সংখ্যা রেখায় ছোটকে বামে লিখতে হয় আর বড়কে ডানে লিখতে হয়? কে কে জানো? দেখো ভাইয়া, যদি এখানে ইকুয়াল টু 0 হইতো তাহলে উত্তর হইতো 1, -2, বাট এখানে তো ইকুয়াল টু 0 না, <0। তো এখন কি করতে হবে? যেটা ছোট সেটাকে বামে লিখবা। দেখো এই যে -2 ছোট, দেখো এই দুটোর মধ্যে ছোট হচ্ছে -2, -2 কে বামে লিখবা আর বড় হচ্ছে +1 ডানে লিখবা। লিখে কে এর মান, এই যে এখান থেকে বড়, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট, শেষ। কে কে বুঝছো? দেখো এটা খালি সংখ্যা রেখাটা চিন্তা করবা, খুবই সহজ। দেখো এই দুটোর মধ্যে যে ছোট, ছোটটাকে বামে লিখবা আর যেটা বড় সেটাকে ডানে লিখবা। তারপর উত্তরটা হবে, এখানে তো ইকুয়াল টু 0 ছিল না, ছিল <0। তো <0 হলে উত্তরটা হবে ছোট থেকে বড়র মাঝখানে, মানে ছোট থেকে কে এর মানটা হবে বড় আর বড়টা থেকে ছোট। দেখো ছোট থেকে বড়, বড় থেকে ছোট, শেষ। তো এটা তোমরা বাস্তব সংখ্যা হতে আবার পড়বা। আপাতত বলে একটু কে কে বুঝছো? ওয়েট, আপাতত বলে একটু কে কে বুঝছো? আমি আরেকটা প্র্যাকটিস দিচ্ছি। দেখো শোনো, যখন <0 থাকবে তুমি ডিরেক্ট ইকুয়াল টু 0 ধরে ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলবা। সলভ করে যে দুইটা মূল আসছে, একটা 1 একটা -2, যেটা ছোট সেটাকে বামে লিখবা সংখ্যা রেখার মতো, যেটা বড় সেটাকে ডানে লিখবা। তারপর জাস্ট ছোট থেকে বড় হবে উত্তরটা, বড় থেকে ছোট। ওয়েট, যারা বুঝো নাই আরেকবার করে দিচ্ছি, দাঁড়াও। ধরো এটা k² - 5k + 6, ধরো <0। এবার বলো এটা উত্তর কি হবে? আগে মনে মনে এটাকে 0 ধরো। ওয়েট, ইকুয়াল টু 0 ধরে বলো তো কে এর মান কত আসে? 2,3 আসে কিনা বলো। ডিরেক্ট তুমি ইকুয়াল টু 0 ধরো, ক্যালকুলেটরে তুমি ইকুয়াল টু 0 ধরে সলভ করো। এগুলা বাস্তব সংখ্যা এবং অসমতা অধ্যায় পড়বা তোমরা, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার অধ্যায় 1, এগুলা বাস্তব সংখ্যা অধ্যায় পড়বা। বাট 9-10 ছিল এগুলা, যারা পড়ে ফেলছো ভেরি গুড, যারা পড়ো নাই বাস্তব সংখ্যা অধ্যায় পড়বা, টেনশন করিও না। আচ্ছা এবার দেখো 2,3, এটাকে ইকুয়াল টু 0 ধরবা। ইকুয়াল টু 0 ধরে ক্যালকুলেটরে সলভ করো, দেখো 2,3 আসে। তো এখানে তো ইকুয়াল টু 0 ছিল না, <0 ছিল। তুমি কি করবা? যেটা ছোট সেটাকে বামে লিখবা, যেটা বড় সেটাকে ডানে লিখবা। তারপর ছোট থেকে বড়, বড় থেকে ছোট, শেষ। এই কে কে বুঝছো? কথা বলো, এইবার বলো, কথা বলো, কে কে বুঝছো? আচ্ছা এইবার আমাকে বলো তো, এখানে যদি <= দুইটা চিহ্নই থাকতো, বলো ইকুয়াল টু আছে, এবার কি হইতো? যদি শুধু থাকে তাহলে এখানে শুধু হবে, যদি নিচে ইকুয়াল টু থাকে তাহলে এখানেও ইকুয়াল টু হবে। কে কে বুঝছো রে ভাই? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে যদি শুধু চিহ্ন থাকে, যেমন দেখো এখানে কি শুধু কারণ জটিল সংখ্যা হওয়ার ক্ষেত্রে তো শুধু চিহ্ন, তাহলে এখানে শুধু যদি কোনো কারণে এরকম হইতো যে এখানে ও আছে ইকুয়াল টু আছে, তাহলে এখানেও ইকুয়াল টু হইতো। বাট জটিল সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র এখানে কি হয়? হয়, ইকুয়াল টু হয় না। তো আমার তো ইকুয়াল টু দিয়ে লাভ নাই, শেষ। ওটুক বুঝলে হবে, আর কিছু লাগবে না রে ভাই। এই বাস্তব সংখ্যা অসমতা অধ্যায়ে তুমি এইগুলা বিস্তারিত পড়বা, বাস্তব সংখ্যা ও অসমতা অধ্যায় এগুলা বিস্তারিত পড়বা। জটিল সংখ্যা অধ্যায় অতটুকু জানলে এনাফ, এর বাইরে কিছু লাগবে না। হুদাই প্যারা নিয়ে লাভ আছে, হুদাই প্যারা নিয়ে লাভ নাই। এইবার খুবই চমৎকার একটা প্রশ্নটা তোলো। এই ম্যাথটা কলেজের পরীক্ষায় আসবে, এইচএসসি পরীক্ষাতেও আসবে। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এই প্রশ্নটাতে বাংলা ভাষার একটা পেজ দিয়ে দিছে, অনেকেই বাংলা ভাষার এই পেজটা ধরতে পারে না। সবাই প্রশ্নটা খাতায় তোলো এবং তোলার সময় মনে মনে পড়ো একবার, কি বলছে পড়ো। বাংলা ভাষার একটা পেজ, এই ম্যাথটা খুবই সহজ, খালি বাংলা ভাষাটা কি বলছে ধরতে পারতে হবে। তো আমরা সবাই বাঙালি, বাংলা ভাষা ধরতে পারতে হবে না? দেখো কি বলছে, দেখাও যে a = b না হলে এই যে একটা দ্বিঘাত সমীকরণ, দেখো x এর উপরে স্কয়ার আছে, এই দ্বিঘাত সমীকরণের মূলগুলি বাস্তব হতে পারে না। একটা দ্বিঘাত সমীকরণের কয়টা মূল থাকে? দুইটা মূল থাকে। তোমাকে বলছে দেখাও যে a = b না হলে এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা বাস্তব হতে পারে না। তুলছো? ওকে, ঠিক আছে, প্রশ্নটা তোলো। খুবই সুন্দর একটা ম্যাথ এটা। আচ্ছা খেয়াল করে দেখো ভাইয়া, এই প্রশ্নটাতে আসলে কি বলছে আরেকবার পড়ো, আরেকবার পড়ো। হ্যাঁ, এখনো তোলা হয়নি, এখনো তোলা হয়নি। সবাই প্রশ্নটা তোলো, সবাই প্রশ্নটাকে তোলো, তারপরে বুঝাবো। হ্যাঁ, ওকে। গ্রেটার দেন হলে কি হবে? গ্রেটার দেন হলে কি হবে? ভালো একটা প্রশ্ন করছো, দেখাচ্ছি একটু পরে। এগুলো সব বাস্তব সংখ্যা অসমতা অধ্যায়ে পড়বা, টেনশন নাই, সবই পড়ে ফেলবা। গ্রেটার দেন হলে হবে বড় থেকে বড়, ছোট থেকে ছোট। আচ্ছা এই ম্যাথটা করাই দিই, তারপরে দেখাচ্ছি তোমার প্রশ্নটার উত্তর। বাট যখন পরীক্ষা এখানে আসবে জটিল, পরীক্ষায় জটিল বললে অবশ্যই নিশ্চয়কের মান 0 থেকে ছোট। তো 0 থেকে ছোট হইলে উত্তরটা হবে বাম পাশে লিখবো ছোটটা, ডান পাশে বড়টা।
তোর ছোট থেকে বড়, বড় থেকে ছোট, শেষ। হ্যাঁ, ওকে ফাইন। এইবার দেখো কি বলছে, দেখাও যে এ সমান বি না হলে, এ সমান বি না হলে এই সমীকরণের মূলগুলা বাস্তব হতে পারে না। এখানে একবার না আছে, এখানে একবার না আছে, দুইটা না কাইটা দেওয়া যায় না? একটু মনে মনে বাংলা ভাষাটা বোঝো, এই প্রশ্নে আসলে চাইছে এইটা। দেখো এ সমান বি না হলে বাস্তব হতে পারে না, তার মানে তোমাকে প্রমাণ করতে বলছে এ সমান বি হলে বাস্তব হবে, এটা প্রমাণ করো। কে কে বুঝছো? দেখো ভালো মতো বোঝো, এ সমান বি না হলে বাস্তব হবে না, এটার মানে হচ্ছে এ সমান বি হলে বাস্তব হবে। এই দেখো এ সমান বি হলে মূলগুলি বাস্তব হবে, দুইটা না কাইটা দেও। এই দেখো এটার মেইন প্রশ্ন হচ্ছে এইটা, তোমার প্রমাণ করতে হবে যে যদি মূলগুলা বাস্তব হয়, তোমার প্রমাণ করতে হবে মূলগুলা বাস্তব হইলে, ধরো মূলগুলা বাস্তব হওয়ার কন্ডিশন কি, মূলগুলা বাস্তব হওয়ার কন্ডিশন ডি গ্রেটার দেন 0 অথবা ইকুয়াল টু 0, এইটা হইলে এ সমান বি হবে, এইটা প্রমাণ করতে হবে। কে কে বুঝছো? দেখো ওই ওয়েট, ছোট্ট বন্ধুরা একটু শোনো, মূলগুলা বাস্তব হওয়ার শর্ত দুইটা, ইকুয়াল টু 0 হইতে পারবে, গ্রেটার দেন 0 হইতে পারবে। খেয়াল করে দেখো ওই ওয়েট, ছোট্ট বন্ধুরা, দ্বিঘাত সমীকরণে মূলগুলা বাস্তব, দেখো বাস্তব, যখন নিশ্চয়কের মান 0 তখনও বাস্তব হবে, যখন নিশ্চয়কের মান 0 থেকে বড় সেই ক্ষেত্রেও বাস্তব হবে। তো যখন তোমাকে বলবে মূলগুলা বাস্তব, তো মূলগুলা বাস্তব হওয়ার ক্ষেত্রে নিশ্চয়কের মান 0 থেকে বড়ও হইতে পারবে, সমানও হইতে পারবে। তো এই জিনিসটা প্রমাণ করতে হবে। কে কে বুঝছো? এই বলো বাংলা ভাষা কে কে বুঝছো? আরেকবার পড়ো। তোমাকে প্রশ্ন বলছে এ সমান বি না হলে বাস্তব হতে পারে না, অর্থাৎ দুইটা না না কাটা, এ সমান বি হলে বাস্তব হবে। তোমাকে বলছে প্রমাণ করো যে এ সমান বি হলে মূলগুলো বাস্তব হবে। তো বাস্তব হওয়ার কন্ডিশন কি? বাস্তব হওয়ার কন্ডিশন হচ্ছে এইটা, আমরা শুরুতে এটা দিয়ে শুরু করব, যে বাস্তব হওয়ার কন্ডিশন হচ্ছে এইটা, আর লাস্টে প্রমাণ করব যে বাস্তব হইলে এ সমান বি হবে। এই যে এটা প্রমাণ করব। কে কে বুঝছো বলো? এই কথা বলো আগে, প্রশ্ন কে কে বুঝছো? অনেকেই এই প্রশ্নই বোঝে না। আমরা প্রমাণ করব যে বাস্তব হলে এ সমান বি হবে, শেষ। তো যদি বাস্তব হইলে এ সমান বি হয়, বা এভাবে বলতে পারি এ সমান বি হলে বাস্তব হয়, তাহলে অবশ্যই এ সমান বি না হলে বাস্তব হবে না। বুঝছো? আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে এ সমান বি হলে বাস্তব, তাহলে অবশ্যই এ সমান বি না হলে বাস্তব হবে না, অটোমেটিক প্রমাণ হয়ে যাবে। আচ্ছা ওয়েট, এবার ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় দেখো আমরা কি করি, আমরা কি করি দেখো। তো শুরুতেই ডি গ্রেটার অর ইকুয়াল 0, আগে দেখো ওয়েট, এই দেখো এখানে ভালো মতো খেয়াল করে দেখো, ডিরেক্ট লিখবো। তুমি লিখবা যে আমরা জানি, আমরা এবার লিখবা আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণ মূল বাস্তব হওয়ার শর্ত কি, এটা ডি গ্রেটার অর ইকুয়াল 0, ডিরেক্ট লিখবা বাস্তব। দেখো ভাইয়া যখন শুধু বাস্তব বলবে, ভালো মতো শুনো, যখন নিশ্চয়কের মান 0 তখন বাস্তব ও সমান, যখন 0 থেকে বড় তখন বাস্তব এবং অসমান। তো যখন শুধু বাস্তব বলবে তখন কিন্তু গ্রেটার দেন 0 হইতে পারে, ইকুয়াল টু 0 হইতে পারে। বুঝছো? তাহলে লিখো ডি গ্রেটার অর ইকুয়াল 0, তাহলে কি হবে বি স্কয়ার, এখানে বি এর মান কত, একবার লিখে ফেলো। এই দেখো বি, বি হচ্ছে এইটা এক্স এর সহগ, এই পুরোটার উপরে স্কয়ার, দেখো -2 a প্লাস বি হোল স্কয়ার, এই দেখো বি স্কয়ার মাইনাস 4 ইন্টু এ সি, এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ হচ্ছে 2, সি হচ্ছে এই যে এই ধ্রুবকটা, এই পুরোটা, এই পুরোটা, কিন্তু কেউ আবার শুধু বি স্কয়ার নিও না। দেখো এই যে এক্স স্কয়ারের সহগ এ, এক্স এর সহগ এই পুরাটা মাইনাস বি, তারপরে পুরা ধ্রুবকটা কিন্তু সি, ভুল করিও না। তাহলে সি হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা ইকুয়াল 0। আচ্ছা ঠিক আছে, এবার দেখো কি আসে, স্কয়ার করে দিলে তো 4 - 2টা তো প্লাস হয়ে যাবে, এ প্লাস বি হোল স্কয়ার, স্কয়ার করে দিই একবারে, একবারে স্কয়ার করে দিই, এ প্লাস বি হোল স্কয়ার মানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওয়েট, মাইনাস, খেয়াল করে দেখো 4 দুগুণে 8, এ স্কয়ার 8 এ স্কয়ার প্লাস বি স্কয়ার, 8 এ স্কয়ার প্লাস মাইনাস বি স্কয়ার, এটা ইকুয়াল 0। খেয়াল করে দেখো কি করছি, এটাকে স্কয়ার করছি, দেখো -2 কে স্কয়ার করলে +4, এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার, তারপরে -8 স্কয়ার -8 বি স্কয়ার। ঠিক আছে? আচ্ছা এইবার এই আগে 4 দিয়ে ভাগ করে ফেলি নাকি? এই ছোট্ট বন্ধুরা দেখো 4 দিয়ে ভাগ করে ফেলি। আচ্ছা এই লাইনে ভাগ করে দেখো, 4 দিয়ে ভাগ, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 4 দিয়ে ভাগ করলে -2a স্কয়ার -2b স্কয়ার গ্রেটার ইকুয়াল 0। এইবার কাটাকাটি করো,
কাটাকাটি করো, দেখো এখানে a স্কয়ার, এখানে -2a স্কয়ার, তাহলে একটা -a স্কয়ার থাকবে, এখানে +b স্কয়ার, এখানে -2, আচ্ছা আগে 2ab টা লিখে ফেলি, +2ab, এখানে +b স্কয়ার, এখানে -b স্কয়ার, -2টা b স্কয়ার, কাটাকাটি গিয়ে -b স্কয়ার থাকবে, গ্রেটার ইকুয়াল 0। আচ্ছা এবার আমাকে বলো তো এইখানে কি দিয়ে গুণ করলে একটা হোল স্কয়ারের সূত্র পড়বে, একটু কমেন্টে বলো। -a স্কয়ার +2ab -b স্কয়ার, দেখো তো কত দিয়ে গুণ করলে হোল স্কয়ারের সূত্র পড়বে বলো তো। ভাইয়া আমরা সূত্র জানি a স্কয়ার -2ab + b স্কয়ার, আর এখানে আছে -a স্কয়ার +2ab - b স্কয়ার, মাইনাস দিয়ে গুণ করি। এই দেখো এটা মাইনাস দিয়ে উপপক্ষকে গুণ করে দেয়, মাইনাস দিয়ে, তাহলে কি আসবে দেখো, a স্কয়ার -2ab + b স্কয়ার, দেখো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস। আচ্ছা এইবার তোমরা আমাকে একটা জিনিস বলো, 9-10-এ তোমরা এই জিনিসটা পড়ছো, একটা অসমতাকে যদি তুমি মাইনাস দিয়ে গুণ করো তাহলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এটা কে কে জানো? আগে ছিল গ্রেটার অর ইকুয়াল, এবার হয়ে যাবে লেস অর ইকুয়াল, এটা 9-10-এ পড়ছো। এই জিনিসটা কে কে জানো আমাকে একটু বলো। দেখো যে লাইনটা, লাস্ট লাইনটা দেখো ভাইয়া, এই জিনিসটা তোমরা সবাই জানো আমি আশা করি। ভাই এই জিনিসটা তোমরা 9-10-এ পড়ছো 100% শিওর, এটা কেউ বলিও না যে ভাই পড়ি নাই। দেখো দেখো আমি কি বলতেছি ভাইয়া, কোন একটা অসমতাকে তুমি যখন মাইনাস দিয়ে গুণ করবা, তখন তার অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। একটু দেখো গ্রেটার অর ইকুয়াল হয়ে যাবে লেস অর ইকুয়াল, একটু পড়ছো? কমেন্ট করে দেখা যাচ্ছে না, একটু হ্যাঁ রিফ্রেশ দিয়ে দাও তো। হ্যাঁ ওকে দেখো, হ্যাঁ ঠিক আছে, অসমতা কি হয়ে যাবে, অসমতা চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল গ্রেটার দেন, এখন হয়ে যাবে লেস দেন, আর ইকুয়াল তো ইকুয়ালই থাকবে। আগে ছিল গ্রেটার অর ইকুয়াল, এখন হবে লেস অর ইকুয়াল। আচ্ছা এইবার এই পর্যন্ত আসার পরে কি সূত্র পড়ছে দেখো তো, সূত্র কি পড়ছে দেখো, a - b হোল স্কয়ার, লেস অর ইকুয়াল 0। এইবার এই পর্যন্ত আসার পরে একটা জিনিস চিন্তা করো তো, ওয়েট আমি একটা নতুন পেজ নিচ্ছি, তোমরা এই পর্যন্ত লেখার পরে থামো, রেস্ট নেও, এই পর্যন্ত লেখার পরে রেস্ট নেও, আমি এটাকে উপরে নিয়ে যাচ্ছি পরের পেজে। আচ্ছা এইবার আমাকে তোমরা একটা জিনিস বলো ভাইয়া, এটা হচ্ছে a - b হোল স্কয়ার, একটা রাশির বর্গ, আমাকে বলো তো এই যে a - b হোল স্কয়ার একটা রাশির বর্গ, এটা জীবনেও 0 থেকে ছোট হইতে পারে বলো তো? এই এখানে কিন্তু শর্ত আছে দুইটা, একটু ভালো মতো বোঝো, লেখো না খালি বোঝো। দেখো এখানে এরকম আছে যে a - b হোল স্কয়ার লেস অর ইকুয়াল 0, একটা হচ্ছে লেস দেন 0 আর একটা হচ্ছে ইকুয়াল টু 0, এটার মধ্যে কিন্তু দুইটা শর্ত আছে। মনে মনে তোমার লেখার দরকার নাই, তুমি মনে মনে দেখো ভাইয়া, a - b হোল স্কয়ার লেস অর ইকুয়াল 0, আমাকে বলো একটা রাশির বর্গ জীবনে 0 থেকে ছোট হইতে পারে, বাস্তব সংখ্যা, এগুলো কিন্তু বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা না, একটা বাস্তব সংখ্যার বর্গ অবশ্যই 0 থেকে ছোট হইতে পারে না, এটা পসিবল? বলো এটা পসিবল না? ভালো মতো বুঝো ভাই, কথা শোনো, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটার মধ্যে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে লেস দেন 0 আর একটা হচ্ছে ইকুয়াল টু 0। তো এই যে একটা হোল স্কয়ার রাশি, এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কখনোই 0 থেকে ছোট হইতে পারবে না। যে কোনো বাস্তব সংখ্যাকে তুমি যদি বর্গ করো সেটা অবশ্যই 0 কিংবা 0 থেকে বড় হবে, জীবনে ওটা পসিবল না। তাহলে এখন আমাকে বলো এই দুইটার মধ্যে লেস দেনটা পসিবল না, তো বাকি রইল কি বলো? সুতরাং ওয়েট, কথা মতো শোনো, আমার কথা শোনো, এই যে মূলগুলি, সমীকরণের মূলগুলি বাস্তব হবে যদি, খেয়াল করে দেখো এটা তো পসিবল না, মনে এগুলো লিখতে হবে না, লেস দেন 0 পসিবল না, বাকি রইল কি এইটা দেখো, যদি a - b হোল স্কয়ার ইকুয়াল টু 0 হয়, এটা কে বুঝছো বলো ভাইয়া? দেখো আমরা শুরুতে দুইটা কন্ডিশন দিয়ে ম্যাথ শুরু করছিলাম, গ্রেটার অর ইকুয়াল টু 0, গ্রেটার দেন 0 হইতে পারে, ইকুয়াল টু 0 হইতে পারে, কিন্তু মাঝখানে ক্যালকুলেশন করে দেখলাম যে এখানে এই যে হোল স্কয়ার বানানোর জন্য মাইনাস দিয়ে গুণ করার পরে কি চলে আসছে, লেস অর ইকুয়াল, কিন্তু এখানে হোল স্কয়ার রাশি জীবনেও লেস দেন 0 হইতে পারবে না, তাহলে শুধুমাত্র এইটা নিতে পারবো। কে বুঝছো দেখো, তুমি লিখবা মূলগুলি বাস্তব হবে যদি জাস্ট এটার মান কি হয়, ইকুয়াল টু 0 হয়। এই লাইনটা কে বুঝছো? এটা জীবনেও 0 থেকে ছোট হইতে পারবে না, এইটা বাদ। তাহলে আমার হাতে শুধু অপশন আছে এইটা, তাইলে এইবার ম্যাথ শেষ। এই দেখো বর্গমূল করো, a - b = 0, সুতরাং a = b, শেষ। কে বুঝছো? এই যে দেখো, এই যে আমরা এটা দিয়ে ম্যাথ শুরু করছিলাম, দেখো এই যে এটা দিয়ে ম্যাথ শুরু করছিলাম,
লাস্টে শেষ করছি এখানে আইসা। এবার লিখবো সুতরাং, সুতরাং এ সমান বি হলে, এ সমান বি হলে সমীকরণের মূলগুলি বাস্তব হবে। সমীকরণের মূলগুলি কি হবে? বাস্তব হবে। শেষ, ম্যাথ শেষ। এরপর লাস্টের লাইনে কি লিখবো? দেখো এটা চলে এসে, এই যে দেখো লাস্টে লিখবো এটা, সুতরাং এ সমান বি হলে মূলগুলি বাস্তব হবে। তারপর লাস্টের লাইনে কি লিখবো? লাস্টের লাইনে লিখবো প্রশ্নে যেটা বলছি। এবার লিখবো সুতরাং, এই দেখো সুতরাং লিখো এ সমান বি না হলে, এ সমান বি না হলে মূলগুলি বাস্তব হবে না। শেষ। লাস্টের লাইনে প্রশ্নে যেটা বলছে সেটা লিখে দেবো, মূলগুলি বাস্তব হবে না বা হতে পারে না। কথা কি? শেষ। এই কে কে বুঝছো বলো? প্রশ্নে বলছিল এ সমান বি না হলে মূলগুলি বাস্তব হবে না, এটা দেখাও। তো আমরা শুরুতে প্রমাণ করছি কি? আমরা শুরুতে প্রমাণ করছি যে এ সমান বি হলে মূলগুলো বাস্তব হবে, এ সমান বি হলে মূলগুলো বাস্তব হবে, এটা আমরা প্রমাণ করছি। তো এইটা প্রমাণ করছি মানে তো কাজ শেষ। তো লাস্টের লাইনে খালি বলে দিব যে প্রশ্নে যা চাইছে যে এ সমান বি হলে যেহেতু মূলগুলো বাস্তব হবে, তাহলে অবশ্যই এ সমান বি যদি না হয়, এই থেকে বুঝছো এই চমৎকার ম্যাথটা, তোমার বন্ধুদের কেমন বুঝাইতে পারবা? তোমাদের অনেক বন্ধু কিন্তু এটা না বুঝে মুখস্থ করবে এই ম্যাথটা। এই ম্যাথটা পরীক্ষা আসবে এবং তোমাদের অনেক বন্ধু এটা না বুঝে মুখস্থ করবে। কে কে বুঝছো বলো? কে কে বুঝছো ছোট্ট বন্ধুরা? ভেরি গুড। এই ম্যাথটা কিন্তু 5 স্টার, আসলে আমি 3 স্টার দিছি, বাট এটা 5 স্টার ম্যাথ। আচ্ছা ঠিক আছে। এইবার লাস্ট আইটা টাইপ, সেটা কি জানো? সেটা লিখো, যদি ডি এর মান এখানে বাটু নিচে লেখো, ডি যদি পূর্ণবর্গ হয়, নিশ্চয়কের মান যদি পূর্ণবর্গ হয়, তাহলে মূলগুলি মূলদ সংখ্যা হবে। মূলগুলি মূলদ সংখ্যা হবে, মূলদ হবে। দেখো এই যে ডি, ডি যদি এটা লিখে রাখো, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা যে পরীক্ষা প্রশ্ন আছে। দেখো ডি যদি পূর্ণবর্গ হয়, ডি যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলগুলি মূলদ হবে। খেয়াল করে দেখো পূর্ণবর্গ কেমন সংখ্যা আছে, ধরো 9 16। আচ্ছা এটা জিনিস খেয়াল করে দেখো তো, ডি কোথায় ছিল? রুট ওভারের মধ্যে না? এই বলো, যে কোনো পূর্ণবর্গ সংখ্যাকে তুমি যদি রুট করো, ধরো এখানে আছে ধরো 16, 16কে রুট করলে কি 4, সেটা কি মূলদ হবে না? ভাই এগুলো না এমনি মানে মনে রাখা লাগে না, এমনি মনে থাকে। তুমি খালি চিন্তা করবা ডি নিশ্চয় আছে কোথায়? রুট ওভারের মধ্যে। একটু চিন্তা করো, রুট ওভারের মধ্যে আছে বি স্কয়ার মাইনাস 4ac। তো এই যে নিশ্চয়ক, এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, ধরো 25, ধরো নিশ্চয়কের মান 25, তাহলে রুট ওভার অফ 25 বলো, রুট ওভার অফ 25 মানে কত? 5। সেটা কি মূলদ হবে না? কে কে বুঝছো? দেখো একটু মনে মনে চিন্তা করে বুঝো, এমনি মনে থাকবে। এই যে পূর্ণবর্গ সংখ্যা, আমরা কেন বলতেছি ডি যদি পূর্ণবর্গ হয়, দেখো এই ডি কোথায় বসে? রুট ওভারের মধ্যে। তো ধরো ডি যদি পূর্ণবর্গ হয়, সেটাকে রুট করলে অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। এই হবে কি না? কথা বলো। ধরো পূর্ণবর্গ সংখ্যা এরকম 9 16, 9 16 25 36 49। তো নিশ্চয়কের মান যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, নিশ্চয়কটা কোথায় বসে? রুট ওভারের মধ্যে, তাই না? তো রুট ওভারের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা বসাইলে কাটাকুটি গিয়া পূর্ণ সংখ্যা চলে আসবে। ধরো রুট ওভারের মধ্যে 25 বসাইলা, সেটা আসবে 5। সুন্দর পূর্ণ সংখ্যা মানে মূলদ সংখ্যা। বুঝতেছো? তো জাস্ট এই জিনিসটা মনে রাখো, ডি যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে মূলগুলা কি হবে? মূলদ সংখ্যা। এটা যে একটা পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা যে একটা পরীক্ষায় প্রশ্ন আসবে, সৃজনশীলের ক নাম্বারের প্রশ্ন মনে থাকবে? এই দেখো দেখো প্রশ্নটা তোলো, যদি এ বি সি মূলদ এবং এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীলের ক নাম্বারে আসবে। তবে দেখাও যে এই যে একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ, দেখো এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, এই যে দেখো দ্বিঘাত সমীকরণ, x এর উপরে স্কয়ার আছে। তোমাকে বলছে দেখাও যে এই সমীকরণের মূলগুলি মূলদ হবে। বলো একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলা মূলদ হওয়ার শর্ত কি? একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলা আগে কমেন্টে বলো। ভাইয়া তুমি যখন দেখবা তোমাকে একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলা মূলদ হবে প্রমাণ করতে বলছে, তুমি কি করবা? তুমি দেখাবা লাস্টে এটা প্রমাণ করবা যে নিশ্চয়কের মান নিশ্চয়কের মান কি? পূর্ণবর্গ সংখ্যা। নিশ্চয়কের মান কি? পূর্ণবর্গ সংখ্যা। কে কে বুঝছো? পূর্ণবর্গ সংখ্যা। এটা মুখস্থ রাখো, যখন তোমাকে বলবে দেখাও যে একটা দ্বিঘাত সমীকরণের মূল, দ্বিঘাত সমীকরণের মূল মূলদ সংখ্যা, তোমাকে প্রমাণ করতে হবে ওই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান পূর্ণবর্গ সংখ্যা। এই প্রশ্নটা তুলছো? ওকে ওকে ফাইন। আমাকে একটু বলো কে কে বুঝছো? জাস্ট এই জিনিসটা মনে রাখো,
এই জিনিসটা জাস্ট আরেকটা কন্ডিশন আকারে মনে রাখো। কোথায়? এই যে ডি যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে মূলগুলো অবশ্যই মূলদ সংখ্যা হবে। মূলগুলো অবশ্যই কি হবে? মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, এইবার খেয়াল করে দেখো ম্যাথটা। আগে প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, আমি পরে বোঝাচ্ছি। যদি তোমাকে প্রমাণ করতে বলে যে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলা কি মূলদ সংখ্যা, তুমি প্রমাণ করবা যে নিশ্চয়কের মান পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ মানে কি? জাস্ট কোনো একটা কিছুর উপর হোল স্কয়ার থাকবে। এখানে তো ভ্যালু দেওয়া নাই, এ বি সি দেওয়া আছে, এ বি সি আছে। এখানে তো আর এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ কিংবা ধ্রুবপদ, কোনো ভ্যালু দেওয়া নাই, এ বি সি আছে। তোমার প্রমাণ করতে হবে ধরো যে সামথিং তার উপরে হোল স্কয়ার, তাহলেই হবে। আচ্ছা এবার দেখো কি বলছে। তোমাকে বলা দেওয়া আছে যে এ বি সি হবে মূলদ, এ বি সি এরা অবশ্যই মূলদ হবে, এ বি সি যতগুলো সহগ আছে প্রত্যেকটা অবশ্যই মূলদ হবে। এখানে এ বি সি মূলদ, এ প্লাস বি প্লাস এ যোগফল 0। তুমি একটা জিনিস দেখো তো, সমীকরণটা দেখতে একটু উদ্ভট লাগতেছে না? দেখো তো এটাকে একটু সুন্দর বানানো যায় কেমনে বলো তো? দেখো আমি আবার লিখি সমীকরণটা, আমি একবার লিখি। দেখো বি প্লাস সি মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 0। দেখো তো সমীকরণটা দেখতে একটু অসুন্দর লাগতেছে। এইটাকে কিভাবে সুন্দর বানানো যায় বলো তো? কিভাবে সুন্দর বানানো যায় বলো? এইটাকে কিভাবে সুন্দর বানানো যায় বলো? চিন্তা করো, খেয়াল করে দেখো। এই যে বি প্লাস সি, বলো তো এই বি প্লাস সি জায়গায় কি বসাতে পারি? এই দেখো এ প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে, তাইলে বি প্লাস সি সমান কি লেখা যায়? চিন্তা করে দেখো, প্লাসে ওই পাশে গিয়ে মাইনাসে। দেখো এই যে বি প্লাস সি, প্লাসে ওই পাশে গিয়ে মাইনাসে, তাহলে বি প্লাস সি এর জায়গায় বসবে মাইনাসে, আগে থেকে ছিল আরটা মাইনাসে, তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস 2a। এই কে কে বুঝছো? দেখো বি প্লাস সি, বি প্লাস সি সমান প্লাসে ওই পাশে কি হবে? মাইনাসে। তো আগে থেকে ছিল আরেকটা মাইনাসে, এখানে আসবে আরেকটা মাইনাসে, মাইনাসে মাইনাসে কি হবে? মাইনাস 2a। বুঝো নাই? ঠিক আছে কিভাবে দেখো, সি প্লাসে, সি প্লাসে এই প্লাস বি ওই পাশে কি হবে? মাইনাস বি। তো সি প্লাস এর জায়গায় বসবে মাইনাস বি, এখানে আগে থেকে আছে আরেকটা মাইনাস বি, তো মাইনাস বি এটা হবে মাইনাস 2b। মাইনাস 2b দেখো সুন্দর বানাই, মাইনাস 2b এক্স প্লাস এ প্লাস বি। দেখো এ প্লাস বি সমান হবে প্লাস সিটা ওই পাশে হবে মাইনাস সি, তো এখানে বসবে মাইনাস সি, এখানে একটা মাইনাস সি, দুইটা মাইনাস সি যোগ করলে হবে মাইনাস 2c। আগে বলো এই পর্যন্ত কে কে বুঝছো? আগে বলো এই পর্যন্ত কে কে বুঝছো ভাইয়া? যখন তোমাকে বলবে মূলগুলা মূলদ, মনে রাখবা মূলদ হওয়ার কন্ডিশন হচ্ছে ডি পূর্ণবর্গ সংখ্যা। যদি নিশ্চয়কের মান পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে অবশ্যই মূলগুলা মূলদ হবে, নাইলে হবে না। বুঝছো ব্যাপারটা? এইবার দেখো, তাহলে এইবার কি করব? মাইনাস 2 দিয়ে ভাগ। ভাইয়া মাইনাস 2 দিয়ে ভাগ করলে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো ভাই এটা তো আমাদের সেই পরিচিত, কি সুন্দর জিনিস। আগে বলো এই পর্যন্ত কে কে পারছো? ডি পূর্ণবর্গ না হলে কি হবে? অমূলদ হয়ে যাবে ভাইয়া। দেখো এই পর্যন্ত কে কে বুঝছো একটু বলো? আমাদেরকে পরীক্ষায় বলবে মূলদ প্রমাণ করো, অমূলদ প্রমাণ করতে বলবে না। শোনো এই টাইপটা পরীক্ষায় আসলে অমূলদ প্রমাণ করতে বলবে না, তোমাকে বলবে দেখাও যে বা প্রমাণ করো যে এই সমীকরণের মূলগুলো মূলদ সংখ্যা। তুমি কি করবা? জাস্ট নিশ্চয়কের মানটা পূর্ণবর্গ দেখাবা, কোন একটা কিছুর হোল স্কয়ার দেখাবা, কোন একটা কিছুর হোল স্কয়ার। ঠিক আছে, এবার শোনো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই পর্যন্ত বুঝছো? আচ্ছা ঠিক আছে, দেখো এইবার এইবার এখান থেকে দেখো নিশ্চয়কের মান, এই যে লাস্টে দেখাইতে হবে যে মূলগুলা মূলদ হওয়ার জন্য কি ডি পূর্ণবর্গ সংখ্যা। তো লিখো এখান থেকে নিশ্চয়ক লিখো, এই সমীকরণ নিশ্চয়ক কি? বি স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা এবার আমাকে বলো তো এটা কি পূর্ণবর্গ সংখ্যা হইছে? এই বি স্কয়ার মাইনাস 4ac এটা কি কোনো একটা কিছুর উপর হোল স্কয়ার হইছে? যদি শুধু বি স্কয়ার হইতো তাহলে পূর্ণবর্গ হইতো। এই পুরা রাশিটা কি কোনো কিছুর উপর হোল স্কয়ার হইছে? বলো, কথা বলো। পূর্ণবর্গ সংখ্যা মানে যাই থাকবে, ধরো ধরো এরকম হইতে পারে, ধরো এরকম হইতে পারে এ মাইনাস বি হোল স্কয়ার, এটা পূর্ণবর্গ সংখ্যা, অথবা ধরো বি মাইনাস সি হোল স্কয়ার, এটা পূর্ণবর্গ। বাট যেটা থাকবে পুরাটার উপর হোল স্কয়ার থাকতে হবে। তো এটা কি পুরাটার উপর হোল স্কয়ার হইছে? পুরাটার উপর হোল স্কয়ার হইছে? হয় নাই তো। তাহলে কি করবো? এবার ঠান্ডা মাথায় চিন্তা করো, এই ম্যাথটা খালি দেখো কেমনে করি। পরীক্ষায় আসলে এই টাইপের ম্যাথই আসবে। দেখো এখানে আছে এসি, এখানে আছে এসি 4ac, এখানে আছে বি। তো আমি বি এর জায়গায় এখানে কি বসাইতে পারি বলো তো? দেখো এই যে দেখো এই যে বি, বি এর মান কত?
মনে মনে চিন্তা করো, মনে মনে ভাইয়া। এখান থেকে বি সমান কি লেখা যায়? এটা ওই পাশে মাইনাস এ, সিটা ওই পাশে মাইনাস সি, মনে মনে মাইনাস এ প্লাস সি। দেখো ভাইয়া এখানে আছে এসি, আমি যদি বি এর মান বসাই এখান থেকে বি এর মান আসবে মাইনাস এ মাইনাস সি, মাইনাস কমন গেলে মাইনাস এ প্লাস সি। দেখো কি করি, বি এর জায়গায় বসাইতেছি মাইনাস এ প্লাস সি, স্কোয়ার করে দিলে প্লাস হয়ে যাবে। দেখো এই যে বি, বি এর জায়গায় বসাবো মাইনাস এ প্লাস সি, স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। এইবার বলো তো এই কাজটা কেন করছি? সূত্র পড়ছে। এই বলো, বি এর জায়গায় বসাইছি, বি এর জায়গায় এখান থেকে দেখো প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে বি এর জায়গায় মাইনাস এ প্লাস সি। এবার বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে এটাকে স্কোয়ার করলে পুরোটাকে স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এ প্লাস সি হোল স্কোয়ার। বলো তো এবার এটা সূত্র পড়ছে না? ম্যাথ শেষ। বলো তো কোন সূত্র পড়ছে? বলো এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4c, কোন সূত্র? বলো বলো, এ প্লাস সি হোল স্কোয়ার। এই বলো, কথা বলো, এ মাইনাস সি হোল স্কোয়ার না? এটা তো সেই ছোটবেলার সূত্র, এ মাইনাস সি হোল স্কোয়ার। এই যে এইবার বলো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়েছে কিনা বলো। দেখো ভাইয়া বুঝছো কে কে? খুবই সহজ জিনিস, এইটা কিন্তু পূর্ণবর্গ হয়নি। তো আমি কি করছি, এখানে আছে এ আর সি, এসি আছে 4ac, তো বি এর মান বসে এই যে বি, বি সমান মাইনাস এ মাইনাস সি মানে মাইনাস এ প্লাস সি। তো যদি আমি এটাকে স্কোয়ার করি মাইনাসটা প্লাস হয়ে যাবে, এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac। সূত্র ছিল মনে আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে বি এর জায়গায় খালি সি বসছে। এইবার লিখো যা যা পূর্ণবর্গ সংখ্যা, যা পূর্ণবর্গ সংখ্যা, শেষ। সুতরাং লিখো, সুতরাং বাংলায় লিখো, সুতরাং প্রদত্ত সমীকরণের মূলগুলি মূলত হবে। সুতরাং লেখো, বাংলায় লিখো, পুরা লাইনটা লিখো। সুতরাং প্রদত্ত সমীকরণের মূলগুলি, প্রদত্ত সমীকরণের মূলগুলি মূলত হবে, প্রদত্ত সমীকরণের মূলগুলি মূলত হবে। বলো তো একটু কে কে বুঝছো? একটু কে কে বুঝছো আগে একটু বলো। প্রদত্ত সমীকরণের মূলগুলি কি হবে? মূলত হবে। প্রদত্ত সমীকরণের মূলগুলি মূলত হবে। ঠিক আছে, এই টাইপটা আমরা শেষ করলাম। এবার আমাকে বলো, গত ক্লাসটা যারা করছিলা এই যে সম্পর্কগুলা মুখস্থ করছিলা, একটু বলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 লিখতে হবে না, এগুলো গত ক্লাসে লেখা আছে। যারা গত ক্লাসটা করছো, গত ক্লাসটা মানে প্রথম ক্লাসটা করছো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি একটা হয় আলফা এবং একটা হয় বিটা, সম্পর্কগুলো আমরা গত ক্লাসে শিখছিলাম, একটু মনে করে দেখো। দুইটা মূলের যোগফল, দুইটা মূলের যোগফল মনে আছে মাইনাস বি বাই এ, আর দুইটা মূলের গুণফল সি বাই এ। একটু বলো কার কার মনে আছে? দুইটা মূলের যোগফল মাইনাস বি বাই এ আর দুইটা মূলের গুণফল সি বাই এ, কার কার মনে আছে? একটু বলো, একটু দেখো। এখানে মাইনাস সূত্রটা গত ক্লাসে দেখাইছিলাম, মাইনাস বি, বি হচ্ছে এক্স এর সহগ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর দুইটা মূলের গুণফল সি বাই এ, সি হচ্ছে ধ্রুবপদ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এগুলা নতুন করে লিখতে হবে না, কারণ গত ক্লাসে আমরা এগুলা পড়ে ফেলছি, গত ক্লাসে আমরা এগুলা পড়ে ফেলছি। ঠিক আছে, আচ্ছা ফাইন ফাইন ফাইন। তাহলে এইবার আমাকে বলো এটার অ্যান্সার কি হবে? দেখো এবার আমরা এই টাইপের ম্যাথগুলো শুরু করতেছি, খেয়াল করে দেখো। এই যে একটা দ্বিঘাত সমীকরণ, তোমাকে বলছে এই দ্বিঘাত সমীকরণে দেখো এখানে সি এর মান দেওয়া নাই, এক্স স্কোয়ারের সহগ 1, এক্স এর সহগ -5, ধ্রুবক আছে সি, সি এর মান দেওয়া নাই। তোমাকে বলছে এই সমীকরণের একটা মূল 4 হইলে অপর মূলটি কত? দেখো একটা মূল 4 হইলে অপর মূলটি কত? ধরো একটা মূল 4 আর একটা মূল আলফা। ভাইয়া যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণে অবশ্যই দুইটা মূল আছে, একটা মূল আলফা একটা মূল বিটা, একটা দেওয়া আছে 4, প্রশ্নে ধরো একটা 4 দেওয়া আছে, তাহলে আরেকটাকে তুমি আলফা ধরো অথবা বিটা ধরো, তোমার যেটা খুশি। ধরো একটা 4 একটা আলফা, তাহলে দুইটা মূলের যোগফল, দুইটা মূলের যোগফল কি? মাইনাস বি বাই এ, বি হচ্ছে এক্স এর সহগ -5, এ হচ্ছে ধ্রুবক মানে সরি এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কিছু নাই মানে 1। দেখো দুইটা মূলের যোগফল, দুইটা মূলের যোগফল মাইনাস, এটা সূত্রে মাইনাস বি বাই এ, বি এর মান -5, এ এর মান এক্স স্কোয়ারের সহগ কিছু নাই মানে 1। তাহলে খেয়াল করে দেখো খুবই সহজ, 4 প্লাস আলফা মাইনাসে মাইনাসে +5, 5 থেকে 4 গেলে 1। এটা কে কে বুঝছো বলো? 5 থেকে 4 গেলে 1, কে কে বুঝছো? খুবই সিম্পল। তো জাস্ট দুইটা মূলের যোগফল আর দুইটা মূলের গুণফল, এই দুইটা সম্পর্ক দিয়ে আমরা খুবই চমৎকার চমৎকার কিছু সহজ সহজ ম্যাথ, খুবই সহজ সহজ ম্যাথ কিছু করে ফেলতে পারবো। এবার বলো তো এটা উত্তর কি হবে? বলো। এই যে দেখো একটা দ্বিঘাত সমীকরণ, বি এর মান দেওয়া নাই, এক্স এর সহগ দেওয়া নাই, তোমাকে বলছে মূল দুইটার যোগফল যদি 5 হয় তাহলে বি এর মান কত? বলো।
দেখো প্রশ্নে বলা আছে দুইটা মূলের যোগফল হচ্ছে 5, তো দুইটা মূলের যোগফল কত? 5 দেওয়া আছে। দেখো আলফা প্লাস বিটা, এই যে দুইটা মূলের যোগফল দেওয়া আছে। তো দুইটা মূলের যোগফল মানে কি? মাইনাস বি বাই এ, এর মান হচ্ছে 2। এই কে কে বুঝছো? দেখো দুইটা মূলের যোগফল 5, মানে এটা সূত্রটা হচ্ছে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। তাহলে এখানে দুইটা মূলের যোগফল দেওয়া আছে আলফা প্লাস বিটা সমান 5, মাইনাস বি এর মান তো বি, এর মান 2, তাহলে মাইনাস 5 দুগুণে 10, বি এর মান কত? মাইনাস 5 দুগুণে 10, মাইনাস 10, মাইনাস 10, মাইনাস 10। কে কে বুঝছো? কথা বলো, কে কে বুঝছো? এবার এইটা বলো। দেখো তোমাকে কি বলছে, কে এর মান কত হলে, দেখো এই যে সিমিলার টাইপের ম্যাথ, কে এর মানটা চাইছে। দেখো এই যে কে এর মানটা দেওয়া নাই, ধ্রুবকটা বের করতে বলছে। তোমাকে বলছে কে এর মান কত হলে এই সমীকরণের মূল দুটি ক্রমিক সংখ্যা হবে। আচ্ছা বলো তো ক্রমিক সংখ্যা মানে কি? বলো, ধরো একটা মূল যদি আলফা হয় আর একটা কত হবে? এই ছোট্ট বন্ধুরা কমেন্টে বলো, ক্রমিক সংখ্যা মানে কি? পাশাপাশি দুইটা পূর্ণ সংখ্যা, পাশাপাশি দুইটা পূর্ণ সংখ্যাকে বলে ক্রমিক সংখ্যা। তো একটা মূল যদি আলফা হয় আরেকটা হবে তার সাথে এক বেশি, ধরো একটা মূল 5 হলে একটা 6, একটা মূল 7 হলে একটা 8, একটা 11 হলে একটা 12। তো একটা মূল যদি আলফা হয় আরেকটা হবে আলফা প্লাস 1। কে কে বুঝছো একটু বলো, একটু বলো তো। ক্রমিক সংখ্যা মানে একটা যদি আলফা হয় আর একটা আলফা প্লাস 1। নর্মালি আমরা মূল দুটাকে ধরি, একটাকে আলফা একটাকে বিটা, যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকে। বাট এখানে তো বলে দিয়েছে ক্রমিক সংখ্যা, তাহলে একটা আলফা হলে একটা তার সাথে বেশি, একটা আলফা হলে একটা আলফা প্লাস 1। তাহলে এবার দেখো দুইটা মূলের যোগফল আমার বের করতে হবে কে এর মান। ওয়েট, দুইটা মূলের যোগফল, তাহলে একটা হচ্ছে আলফা একটা হচ্ছে আলফা প্লাস 1, যোগ করো মাইনাস বি বাই এ। এটা হচ্ছে সূত্রের মাইনাস, বি এর মান এক্স এর সহগ হচ্ছে -5, আর এক্স স্কয়ারের সহগ কিছু নাই মানে মনে মনে 1 আছে। তাহলে 2 আলফা প্লাস 1 সমান মাইনাসে মাইনাসে প্লাস 5, 5 থেকে 1 গেলে 4, 4 কে 2 যোগ করলে আলফার মান 2। এবার আমাকে বলো আলফার মান যে 2, আলফা হচ্ছে এই সমীকরণের একটা মূল। আমাকে একটু বলো তো সমীকরণের মূল দিয়ে সমীকরণটাকে সিদ্ধ করা যায় কিনা? ইয়েস অর নো বলো। দেখো আমরা এই সমীকরণে একটা মূল পেয়ে গেছি, এই দেখো একটা মূল, একটা মূল কত? 2। তাহলে 2 দিয়ে কি আমি এই সমীকরণকে সিদ্ধ করতে পারি? এই ম্যাথটা দুই ভাবে করা যায়, এই ম্যাথটা দুই ভাবে করা যায়। ধরো ওয়েট, ধরো একটা মূল যদি 2 হয় তাহলে আরেকটা মূল কত? 3। দেখো আলফার মান যদি দেখো একটা মূল যদি 2 হয় তাহলে আরেকটা মূল 3। ধরো একবার দুই ভাবে করে দিই, ধরো তাহলে আলফা সমান 2,3। তাহলে দুইটা মূলের গুণফল, দুইটা মূলের গুণফল 3 দুগুণে 6 সমান কি? কে বাই 1, মানে কে এর মান 6। দেখো ভাইয়া একটা মান আলফা যেহেতু 2, তাহলে আলফা প্লাস 1 সমান হচ্ছে 3। তো দুইটা মূল পেয়ে গেছি, তো দুইটা মূলের গুণফল, দুইটা মূলের গুণফল 3 দুগুণে 6 সমান কি? সি বাই এ। মনে আছে সি বাই এ, সি এর মান হচ্ছে ধ্রুবক হচ্ছে কে, আর এক্স স্কয়ারের সহগ 1, কে বাই 1 মানে কে এর মান 6। আগে বলে এটাকে বুঝছো, এইভাবে করা যায়। সবগুলো এত সহজ, আসলে যে কোনো একভাবে করলেই হলো। কে এর মান 6 তুমি এভাবে করতে পারো, অথবা তোমার যদি ইচ্ছা হয়, তোমার যদি ইচ্ছা হয় ভাইয়া আলফা তো এই সমীকরণে একটা মূল, তো একটা সমীকরণের মূল অবশ্যই সেই সমীকরণকে সিদ্ধ করে। আমি জাস্ট আলফা দিয়ে সিদ্ধ করে দিই, ধরো যে আলফা দিয়ে সিদ্ধ করে দিই, তাহলে এক্স এর জায়গায় 2 বসাও, 2 স্কয়ার মানে 4, মাইনাস 5 দুগুণে 10, প্লাস কে সমান 0। দেখো কে এর মান চলে আসছে, তাহলে -6 ওই পাশে গিয়ে +6। এই যে যার যেমনে ভালো লাগে, কার কেমনে ভালো লাগে ভাই, এটা দুইটা প্রসিডিউরই এত সহজ, যে কোনো একভাবে করলেই হবে। তোমার যদি মনে হয় যে আলফা দিয়ে আমি সিদ্ধ করে দিব, কে এর মান চলে আসছে 6। যদি মনে হয় আলফা 2 হইলে আলফা প্লাস 1 3, তো দুইটা মূলের গুণফল, দুইটা মূলের গুণফল হচ্ছে আলফা বিটা, মানে 3 দুগুণে 6, তাহলে ধ্রুবক বাই এ মানে সি বাই এ মানে হচ্ছে কে বাই 1, তাহলে কে এর মান 6। তোমার যেমনে ভাল লাগে, তোমার যেমনে ভাল লাগে, বুঝতে পারছো? এইবার দুইটা চমৎকার জিনিস শিখবো, সেটা হচ্ছে দেখো মূলদ্বয়। পরীক্ষায় যদি বলে দ্বিঘাত সমীকরণ, এখানে আমরা পড়তেছি কি? মূলদ্বয় মানে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়। এক, গৌণিক বিপরীতক, গৌণিক বিপরীতক। যদি তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলে যে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় গৌণিক বিপরীত, তার মানে একটা মূল যদি আলফা হয়, দেখো গৌণিক বিপরীত মানে হচ্ছে একটা মূল যদি আলফা হয় আর একটা তার উল্টা মানে 1/α। দেখো পরীক্ষায় তোমাকে যদি বলে যে একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের মূলগুলা গৌণিক বিপরীত, গৌণিক বিপরীত মানে হচ্ছে একটা আলফা হইলে একটা 1/α। আর হচ্ছে যৌগিক, যৌগিক বিপরীত মানে কি জানো তো? বলো তো দেখি। যৌগিক বিপরীত, যৌগিক বিপরীত মানে হচ্ছে একটা মূল যদি আলফা হয় আর একটা -α। এগুলো খুবই সিম্পল জিনিস, বাংলা ভাষা একটু জেনে রাখতে হবে। দেখো তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বললো, দ্বিঘাত সমীকরণ দিয়ে যদি বলে যে
এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল গৌণিক বিপরীত। গৌণিক বিপরীত মানে একটা আলফা হলে একটা 1/α, মানে একটা 2 হলে একটা 1/2। ধরো একটা মূল 2 আর একটা 1/2, উদাহরণ দিয়ে বললাম, একটা 2 আর একটা 1/2। আর যৌগিক বিপরীত ধরো একটা মূল হচ্ছে 5 আর একটা -5। আচ্ছা, এইবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, যদি গৌণিক বিপরীত বলো তো এই দুইটা মূল যোগ করলে কাটাকাটি যাবে নাকি গুণ করলে, বলো তো? ধরো একটা মূল আলফা একটা 1/α, আমরা তো দুইটা শর্ত শিখছি, একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলের যোগফল শিখছি, গুণফল শিখছি। দেখো দুইটা মূলের যোগফল শিখছি, গুণফল শিখছি, এই দুইটার যে কোনো একটা আমরা ইউজ করতে পারবো। দেখো একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আছে, তাদের যোগফলের সূত্র শিখছি, গুণফলের সূত্র শিখছি। তো কখন কোনটা ইউজ করব সেটা ডিপেন্ড করবে আমার সুবিধার উপর, আমার যখন যেটা সুবিধা। বলো তো পরীক্ষায় যদি বলে দুইটা মূল গৌণিক বিপরীতক, তখন এই দুটাকে গুণ করবা, কারণ গুণ করলে আলফা আলফা কাটা যাবে। আর যখন প্রশ্ন বলবে যৌগিক বিপরীতক, ধরো একটা আলফা হলে একটা -α, এইবার এই দুটা গুণ করবা নাকি যোগ করবা, বলো তো? এই দুটার বেলায় যোগ করবা, কারণ আলফা এবং -α যোগ করলে কাটাকাটি যাবে, কাটাকাটি গেলেই তো আমার ম্যাথ সহজ হয়ে যাবে। বুঝছো ভাই? এগুলো এত সহজ যে এগুলো তোমার আলাদা করে মনে রাখতে হবে না, এগুলো তোমার অবচেতন মনে সাবকনসিয়াসলি তোমার মাথার মধ্যে ঢুকে যাবে, এমনি ম্যাথ করতে করতে তোমার মাথায় ঢুকে যাবে, এগুলো তোমার আলাদা করে কিছু শিখতে হবে না। যেমন এই যে দেখো ম্যাথটা কি বলছে, দেখো প্রশ্নটা তোলো, কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় পরস্পর গৌণিক বিপরীতক হবে? এই যে বলো, প্রশ্নটা তোলো, কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় পরস্পর গৌণিক বিপরীতক? এই টাইপটা পরীক্ষায় সৃজনশীলের কতে আসে। পরীক্ষায় তোমাকে গৌণিক বিপরীতকও বলতে পারে, যৌগিক বিপরীতকও বলতে পারে, দুইটাই বলতে পারে। তো লিখো, প্রশ্নটা তোলো, তারপর লিখো ধরি মূলদ্বয়, ধরি মূলদ্বয়। যেহেতু বলছে গৌণিক বিপরীতক, তাহলে একটাকে যদি ধরি আলফা আর একটা 1/α, ধরি মূলদ্বয় একটা আলফা একটা 1/α, তাহলে এখন কি নেবো? দুটার গুণফল। গুণফল কেন? কারণ গুণফল নিলেই আলফা আলফা কাটা যাবে। দেখো পরীক্ষায় তো বাইর করতে বলছে কে এর মান, পরীক্ষায় তো তোমার আলফা বাইর করতে বলে নাই, বের করতে বলছে কে এর মান। তো আমরা নিব, দাও সুতরাং মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/α, মূলদ্বয় গুণফল কি c/a, c হচ্ছে ধ্রুবক, এই যে এই পুরাটা হচ্ছে ধ্রুবক, c/a, c হচ্ছে 3k + 1 ডিভাইড বাই a হচ্ছে x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ হচ্ছে k - 3। বলো তো এই পর্যন্ত কে লিখতে পারছো? এই পর্যন্ত লিখতে পারছো মানে ম্যাথ শেষ। দেখো যখনই বলবে গৌণিক বিপরীতক, তুমি ধরবা একটা মূল আলফা হইলে আর একটা 1/α, এইবার দুইটা মূলের গুণফল নিবা। কেন গুণফল কেন নিছি? কারণ কাটাকাটি চলে যাবে, দুইটা মূলের গুণফল c/a, এই যে ধ্রুবক, ধ্রুবক হচ্ছে এই পুরাটা, আর a হচ্ছে x স্কয়ারের সহগ। এবার কাটাকাটি করো, দেখো কাটাকাটি করলে 1, এখানে 1, 3k + 1 নিচে k - 3, এবার সরি k² - 3, এবার আর গুণন করো, k² - 3 সমান 3k + 1। এইবার পক্ষান্তর করে এক পাশে এনে জাস্ট ক্যালকুলেটরে সলভ করে ফেলো, k² - 3k, আগে থেকে ছিল -3 আরো একটা -1, তাহলে -3 - 1 -4, -3 - 1 -4। এইবার বলো, এই যে বলো ডিরেক্ট ক্যালকুলেটরে সলভ করে বলো কে এর মান কত আসে। তুমি চাইলে মিডল ফ্যাক্টর করতে পারো, 3 একে 3 মিডল ফ্যাক্টর করতে পারো, দরকার নাই। এইগুলার মান ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা, এগুলা মিডল ফ্যাক্টর করার দরকার নাই। তুমি ও আচ্ছা সরি 3 একে 3, তো 4 একে 4 হবে, সরি এটা 4 একে 4 হবে, 4, -1 ডিরেক্ট মিডল ফ্যাক্টর করে ফেলো। সবার মিলছে? 4, -1 বলো, 4 একে 4 প্রথমে নিবা k² -4k + k, -4k + k, তারপর আসবে k - 4 k + 1, k - 4 k + 1। ঠিক আছে, আচ্ছা ফাইন, আশা করি বুঝতে পেরেছো। খুবই সুন্দর ম্যাথ ছিল, খুবই সুন্দর ম্যাথ ছিল। তোমরা কি বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ ছিল। আচ্ছা এবারে সেম টাইপের ম্যাথ যদি যৌগিক বিপরীত দিয়ে আসে, তোমাদের বই দেখবা, বাড়ির কাজ মানে যখন প্র্যাকটিস করবা দেখবা কে কে পারবা বলো। গৌণিক বিপরীতক, একটা আলফা হলে একটা 1/α, গুণ করে দিবা, আলফা বিটা সমান c/a। আর যদি বলে যৌগিক বিপরীতক, একটা নিবা আলফা
একটা মাইনাস আলফা, তারপর যোগ করে দিবা আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। তো এই দুইটা আলফা মাইনাস আলফা যোগ করলে কাটাকাটি গিয়ে জিরো, আর গুণন করে দিলে জিরো হয়ে যাবে। ওটা বেশি সহজ, ওটা পরীক্ষা আসে না, ওটা বেশি সহজ, এই জন্য ওটা পরীক্ষা আসে না। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা আজকে ক্লাসের লাস্ট মেথ, এইটা আজকে ক্লাসের লাস্ট মেথ। প্রশ্নটা তোলো ভাইয়া। প্রথম ক্লাসে আমরা খুবই অল্প পড়া পড়ছি, আজকে ক্লাসে খুবই অল্পই পড়বো। প্রথম দুই ক্লাসে খুব বেশি পড়বো না, প্রথম দুই ক্লাসে আমরা খুব বেশি পড়বো না, অল্প অল্প জিনিস পড়বো। প্রথম ক্লাসটা 1 ঘন্টার হয়েছে, আজকে ক্লাসটা কতক্ষণ হচ্ছে? 1 ঘন্টা 15 মিনিট, মানে 1 ঘন্টা 20 মিনিট। তো প্রথম দুইটা ক্লাস ছোট ছোট ক্লাস, কারণ প্রথম দুইটা ক্লাসে আমরা একদম বেসিক জিনিসপত্র পড়তেছি, এই অধ্যায়ের একদম মূল জিনিসপাতি আমরা শিখতেছি। মেইনলি আসলে 3 নম্বর ক্লাস থেকে আমরা সৃজনশীলের খ এবং গতে আসার মতো ম্যাথ করব। শোনো, আমরা প্রথম ক্লাসে যা কিছু পড়ছি সবগুলো ছিল এমসিকিউতে আসার মতো জিনিস। আজকে ক্লাসে যা কিছু পড়তেছি সবগুলো হচ্ছে এমসিকিউ এবং সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে আসার মতো জিনিস। আর আগামী ক্লাস থেকে আমরা যেটা শুরু করব, আগামী ক্লাস থেকে যেটা শুরু করব সেটা হবে, মানে আগামী ক্লাসে আমরা সৃজনশীলের খ এবং গ, খ এবং গতে আসার মতো ম্যাথ শুরু করব। কারণ আজকে ক্লাসে আমরা যে ম্যাথগুলো করতেছি এগুলো এত বেশি সহজ, এগুলা সৃজনশীলের কতে আসতে পারে বড় জোর 2 নম্বরের জন্য। 4 নম্বরের প্রশ্ন আসবে না, এগুলা বেশি সহজ। দেখো কি বলছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল দুটি অনুপাত 3:4 হয়, তবে প্রমাণ করো যে 12b স্কয়ার সমান 49 AC। দেখো এই সমীকরণের দুইটা মূল, অবশ্যই দুইটা মূল, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণের অবশ্যই দুইটা মূল থাকবে। তো সেই দুইটা মূলের অনুপাত বলছে 3:4। কি বলছে? 3:4। তো দেখো আমরা লিখবো ধরি মূলদ্বয়, ধরি মূলদ্বয়, একটাকে ধরো 3 আলফা, একটাকে 4 আলফা। খেয়াল করে দেখো, নর্মালি কিন্তু আমরা মূলদ্বয়কে ধরি আলফা কমা বিটা যখন কোনো শর্ত না থাকে। দেখো একটা দ্বিঘাত সমীকরণে মূল থাকে 2টা, যখন প্রশ্নে কোনো শর্ত বলা না থাকে তখন আমরা একটাকে ধরি আলফা, একটাকে ধরি বিটা। এখন খেয়াল করে দেখো, এখানে কি একটা শর্ত দেওয়া আছে না? ভালো মতো বুঝছো, 3:4, দুইটা মূলের অনুপাত 3:4। যখন একটা শর্ত দেওয়া আছে তখন মূলগুলো আমরা এভাবে ধরবো 3 আলফা 4 আলফা। আলফা নিয়ে আসছি কেন বলো তো? দেখো এই দুটাকে তুমি যদি অনুপাত নাও, বলো 3 আলফা বাই 4 আলফা, বলো আলফা আলফা কাটা 3/4 মানে 3:4 এই আসতেছে, বলো। এখানে কিন্তু একটা 3 আলফা আর একটা 4 বিটা নেওয়া যাবে না। যখন তোমাকে বলে দিবে দুইটা বলে অনুপাত 3:4, তুমি অজানা রাশি আনবা একটা আলফা নিবা, যাতে কাটাকাটি করলে কাটাকাটি গিয়া 3:4 আসে। কে কে বুঝছো? এই কেউ কি এমনি ধরবা যে একটা 3 আলফা একটা 4 বিটা? দেখো কেউ যদি এমনি ধরে যে একটা 3 আলফা একটা 4 বিটা, তাহলে কি অনুপাত 3/4 আসবে? তখন কি আলফা বিটা কাটাকাটি যাবে? বোঝো, ভালো মতো বোঝো। যখন কোনো কন্ডিশন দেওয়া থাকে না তখন আমরা দুইটা মূলকে একটাকে আলফা একটাকে বিটা ধরি, বাট যখন কোনো কন্ডিশন দেওয়া থাকবে তখন ওইটার অনুপাতে ওইটা অনুযায়ী প্রশ্ন পরীক্ষায় আমাকে ধরতে হবে মূলগুলা। তো যেহেতু দুইটা মূলের অনুপাত 3:4, তাহলে আমি একটা মূল ধরবো 3 আলফা একটা 4 আলফা, এই অজানা রাশিটা আলফা ধরবো দুইটার ক্ষেত্রেই। তাহলে কাটাকাটি গেলে ধরো 3 আলফা বাই 4 আলফা, কাটাকাটি করলে খেয়াল করতে হবে কি অনুপাত 3/4, 3/4। ঠিক আছে ফাইন। এখন তুমি তো ডিরেক্ট মূলগুলোকে 3,4 ধরতে পারবে না, তুমি তো ডিরেক্ট মূলগুলোকে আর 3,4 ধরতে পারবে না। তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই যেহেতু অনুপাতগুলো 3:4 বলছে, তাহলে আমি একটা মূল 3 একটা মূল 4 ধরি না কেন? কারণ মূলগুলো তো 3,4 হইলেও সেটা 3:4। তুই এরকম হয় 6,8, 6,8, 6কে 8 দিয়ে ভাগ করলেও তো 3/4 হয়। বুঝতেছো? এরকম অনেক হইতে পারে না? আর অনেক হইতে পারে না? হইতে পারে তো, আর অনেক এরকম হইতে পারে। তো এই জন্যে তুমি জাস্ট একটাকে ফিক্স করতে পারবে না, তোমার এরকম ভাবে ধরতে হবে যে ধরো যে একটা 3 আলফা একটা 4 আলফা। আচ্ছা এবার দেখো, তাহলে এই দুইটা মূলের যোগফল বের করো আর গুণফল বের করো। লিখো দুইটা মূলের যোগফল 3 আলফা প্লাস 4 আলফা, দুইটা মূলের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে 7 আলফা সমান মাইনাস বি বাই এ। তারপরে দুইটা মূলের গুণফল লিখো, দুইটা মূলের গুণফল 3 আলফা ইন্টু 4 আলফা সি বাই এ। দেখো সি বাই এ, তাহলে এখানে খেয়াল করে দেখো 12 আলফা স্কয়ার সি বাই এ। আচ্ছা এইবার আমাকে তোমরা বলো তো, যেটা প্রমাণ করতে বলছে সেখানে কোথাও আলফা আছে? একটু দেখো ছোট্ট বন্ধুরা, ভালো মতো শোনো। দ্বিঘাত সমীকরণে আমাদের হাতে সম্পর্ক আছে দুইটা, একটা হলো দুইটা মূলের যোগফল আর একটা হলো দুইটা মূলের গুণফল। একটু সবাই মনোযোগ দিয়ে শোনো। দ্বিঘাত সমীকরণে আমাদের হাতে অস্ত্র আছে, সম্পর্ক আছে দুইটা।
একটা হচ্ছে দুইটা মূলের যোগফল, একটা হচ্ছে দুইটা মূলের গুণফল। এর বাইরে আমাদের হাতে কোনো অস্ত্র নাই। এই দুইটা অস্ত্র ব্যবহার করে আমার ম্যাথ সলভ করতে হবে। তো এখন যেইটা প্রমাণ করতে বলছে এখানে কত আলফা নাই, তো কি করব? এই যে দুইটা সমীকরণ আমি পাইছি, এই যে একটা এই যে একটা, আমার কাকে সরাইতে হবে বলো তো? কাকে সরাইতে হবে? আলফাকে সরাইতে হবে। যেটা প্রমাণ করতে বলছে সেখানে কোনো আলফা নাই, তো আলফাকে সরাইতে হবে, আলফাকে এলিমিনেট করতে হবে। যাকে এলিমিনেট করতে হবে তার মান বাইর করে আরেকটাতে বসাই দিবা। দেখো এলিমিনেট করতে হবে আলফাকে, তাহলে ধরো এখান থেকে আলফার মান বের করো। আলফা সমান কি? -b/7। যাকে এলিমিনেট করতে হবে, যাকে এলিমিনেট করতে হবে তার মান তুমি বাইর করে বসাই দিবা, শেষ। দেখো তাহলে 12 ইন্টু আলফা স্কোয়ার, আলফাকে স্কোয়ার করো, -b কে স্কোয়ার করলে +b স্কোয়ার, প্লাস হয়ে যাবে 7 কে করলে 49, a কে করলে স্কোয়ার, শেষ। এবার দেখো মিলে যাবে। ভাই এটা খুবই সিম্পল ব্যাপার, খুবই সিম্পল ব্যাপার। যাকে সরাইতে হবে, যাকে এলিমিনেট করতে হবে তার মান তুমি একটা সমীকরণ থেকে বাইর করে আরেকটাতে বসাই দাও, শেষ। তো এখান থেকে আলফা এর মান বাইর করে এখানে বসাই দাও। এবার কাটারি করো, একটা এ কাটা, একটা এ কাটা, তাহলে কি দেখবে? ধরো 12 b স্কোয়ার 49 a ইকুয়াল টু c। হ্যাঁ শেষ। আর গুণ করে দাও, মিলে গেছে। দেখছো 12 b স্কোয়ার সমান 49 ac। একটা এ দিয়ে কাটাকুটি করে দিচ্ছি। এই কে কে বুঝছো বলো এই ম্যাথটা? এটাই আমাদের আজকে ক্লাসে লাস্ট ম্যাথ। আগামী ক্লাসে আমরা আরো খুবই চমৎকার চমৎকার কিছু ম্যাথ করব। আজকে ক্লাসে আমরা খুবই ইজি ইজি ম্যাথ করছি, কোনো কঠিন ম্যাথ করি নাই। আগামী ক্লাসেও কোনো কঠিন ম্যাথ করবো না, তবে আজকে ক্লাসে ম্যাথগুলো বেশি সহজ ছিল। একটু বলো তো কে কে বুঝছো ভাইয়া? পরীক্ষায় প্রশ্নটা দেখবা, যেইটা প্রমাণ করতে বলছে সেখানে কোন জিনিসটা মিসিং, যে জিনিসটা মিসিং সেইটার মান বের করে বসিয়ে দিবা। কারণ তুমি যার মান বের করে বসিয়ে দিবা সে এলিমিনেট হয়ে যাবে। দেখো তুমি এখান থেকে আলফা এর মান বের করছো, বের করে এখানে বসিয়ে দিছো, তো আলফা এর জায়গায় যদি আলফা এর মানটা বসায় দাও তাহলে আলফা তো আর পরের লাইনে থাকলো না, আলফা তো আর পরের লাইনে থাকলো না, আলফা কি হয়ে যাবে? এলিমিনেট হয়ে যাবে। কথা বুঝছো? তো এই ছিল আমাদের আজকে ক্লাস। আজকে ক্লাসে আমি 13টা ম্যাথ করছি। এখন আমাকে বলো আজকে ক্লাসের পর এই 13টা ম্যাথ কে কে পারবা? আগামী ক্লাসের পর বাড়ির কাজ দিব। আজকে ক্লাসের পরে আসলে বাড়ির কাজ দেওয়ার মতো কিছু হয় নাই, কারণ আমরা প্রথম ক্লাসে খুবই এলিমেন্টারি জিনিসপত্র পড়ছি। প্রথম ক্লাসে শুধু বেসিক জিনিসপত্র পড়ছি। প্রথম ক্লাসে যা কিছু পড়াইছি ওগুলো জাস্ট এমসিকিউতে আসে। আজকে ক্লাসে যা কিছু পড়ছি এগুলা সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে অথবা এমসিকিউতে আসে। আর আগামী ক্লাসে আমরা যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলো দেখবা সৃজনশীলের খ কিংবা গ, মানে মেইন পড়াশোনা শুরু হবে। বহুপদী অধ্যায়টা আমরা 10 ক্লাসে কমপ্লিট করব। তার মধ্যে প্রথম 2টা ক্লাস ছিল একদম বেসিক এলিমেন্টারি ক্লাস। আগামী 8টা ক্লাস হবে খুবই জাঁকজমক ক্লাস। আগামী 8টা ক্লাসের প্রত্যেকটা ক্লাসে যে ম্যাথগুলো করাবো সেই ম্যাথগুলা বোর্ড পরীক্ষার সৃজনশীলে খ কিংবা গ নাম্বারে আসার মতো হবে। মানে 4 নাম্বারের প্রশ্ন আসতে পারে, আবার 2 নাম্বার প্রশ্ন আসতে পারে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসতে পারে, ভার্সিটি ভর্তি পরীক্ষা আসতে পারে, এমসিকিউতে তো আসতে পারে। সবকিছু মিলেই পড়াবো। তো আগামী 8টা ক্লাস খুবই জাঁকজমক ক্লাস হবে। সবাই আগামী 8টা ক্লাসে একদম ভালো মতো চলে আসবা, রেডি হয়ে প্রিপেয়ার্ড হয়ে। অবশ্যই আগামী ক্লাসটার আগে প্রথম 2টা ক্লাস রিভিশন দিয়ে আসবা। শোনো, যখনই কোনো একটা ক্লাস করতে আসবা তোমার কাজ হবে, ধরো 3 নাম্বার ক্লাস করতে আসার আগে প্রথম 2টা ক্লাসে যা কিছু পড়াইছি শুধু ক্লাস লেকচারটা রিভিশন দিয়ে আসা। তোমরা যারা নোট করছো জাস্ট ক্লাস নোটটা রিভিশন দিয়ে আসবা, অথবা যারা নোট করে পড়ো না তোমরা জাস্ট ক্লাসের স্লাইডগুলো তো আমরা ক্লাস শেষে দিই আপলোড, ওইভাবে আপলোড থাকে, ওইভাবে প্রত্যেকটা ক্লাসের নিচে সুন্দর মতো লেকচার স্লাইডগুলো দেওয়া থাকে। জাস্ট পরবর্তী ক্লাসের আগে আগের ক্লাসে লেকচারগুলো জাস্ট ক্লাস শুরুর 10 মিনিট আগে রিভিশন দিবা। ধরো আমাদের ক্লাস শুক্রবার তো বিকাল 3টায় ক্লাস হয়, আর শনি সোমবার রাত 10টায়। ধরো রাত 10টায় ক্লাস হলে তুমি 9টা 45-এ সুন্দর মতো বসে যাবা ক্লাস করতে। প্রথম 10-15 মিনিট ক্লাস শুরুর আগে বিগত ক্লাসে লেকচারগুলো একবার খালি রিভিশন দিবা, জাস্ট চোখ বুলাবা। তাইলেই দেখবা প্রত্যেক ক্লাস তুমি খুব এফিশিয়েন্টলি বুঝতে পারতেছো এবং তোমার কনফিডেন্সও বাড়তেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে। টাটা।